শুরুতেই শুধু অনুরোধ করি আমাদের আলোচনা ভালো লাগলে বস্তুনিষ্ঠ হলে চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। সাথে সম্ভব হলে একটা লাইক ও একটা কমেন্ট করতে পারেন। আমরা মূল আলোচনায় চলে যাই। আমি ফরিদ ভাইকে দিয়েই শুরু করতে চাই যে ফরিদ ভাই বিভিন্ন বিশ্লেষণ থেকে দেখা যায় ইরান ইসরায়েল যুদ্ধে ভারতই লাভবান হচ্ছে বেশি। নির্বিঘ্নে হরমুজ প্রণালী পার হচ্ছে ভারতের তেলের ট্যাঙ্কার। প্রশ্ন হলো ভারতের হাতে কোন জাদুর কাঠি রয়েছে যে তারা এই দুঃসময়ে এই দুর্দিনেও তারা নির্বিঘ্নে তেল পরিবহন করে যাচ্ছে মধ্যপ্রাচ্য থেকে। ফরিদ ভাইয়ের কাছ থেকে শুনবো বিশ্লেষণ। জি, ধন্যবাদ আপনাকে। সেই সাথে আমাদের তাদের এখন যারা দেখছেন এবং পরে দেখবেন তাদেরকেও শুভেচ্ছা। আপনি যে কথাটা বললেন যে শিরোনামটা ফাইন দিয়ে গেছেন যে ইরান ইসরায়েল যুদ্ধে ভারতের পোয়া বারো, অনেকটাই তাই। ভারত কিন্তু চাণক্য নীতির দেশ, বারবার বলি। এই যে আমার কাছে কাকতালীয় ভাবে এখন এই যে চাণক্য নীতি, আমি ভারত পড়তে গেলেই এই যে চাণক্যের কটুল্য নীতি আর কি, তা ওটা সংস্কৃত অরিজিনাল। তো এই কটিল্য অর্থশাস্ত্র, এখানে কটিল্য নীতিও আছে, এটা আমি মাঝে মাঝেই পড়ি। আমি দুইটা বই সবচেয়ে বেশি পড়ি সবসময়, মানে যেটা আমি রিপিট খুব কমই পড়ি। মানে মানুষ যেরকম ধর্মগ্রন্থ পড়ে ওরকম আমি দুইটা বই রিপিট করি। একটা হচ্ছে ছোট্ট একটা বই, কমিউনিস্ট ম্যানিফেস্টো, আর একটা হচ্ছে এই যে কৌটিল্য শাস্ত্র, চাণক্য নীতি, চাণক্য সূত্রগুলো আমি মাঝে মাঝেই পড়ি। মন চাইলেই কোনো কাজ না থাকলেও একটু পড়ে দেখি, ওইখানে একটা 2 লাইন কৌটিল্য শাস্ত্র পড়লাম বা 1 লাইন কমিউনিস্ট ম্যানিফেস্টো পড়ি। তো চাণক্য নীতি পড়ার পরে প্রথমে আমি ভেবেছিলাম ভারতকে যখন আমার ভাবির পোলারা যা ইচ্ছা সেই ভাষায় গালি দিল, ইউনুস 7 সিস্টার খেয়ে দিবে, বাংলাদেশে ক্ষমতায় পাওয়ার আসেই আগে কুর্সিতে বসার আগেই বলেছে 7 সিস্টার হুমকি দেবেন। তো ভারতের মতো এত বড় শক্তিশালী একটা রাষ্ট্র টু শব্দটি করে নাই, এমনকি তারা 1 বছর তো কোনো প্রতিক্রিয়াই দেখায় নাই, শেষ মুহূর্তে কিঞ্চিত প্রতিক্রিয়া দেখিয়েছে। প্রথমে আমি ভারতের উপর ক্ষুব্ধ হয়েছিলাম, পরে কৌটিল্য অর্থশাস্ত্র, চাণক্য নীতি এগুলো পড়তে গিয়ে দেখলাম যে ভারত সঠিক পথে আছে। এই যে কিছু বলতেছে না, আবার ভারত মির্জা আব্বাসের মতো কমাতেও চলে যাবে না, ওই পাটোয়ারের গালাগালিতে অধৈর্য হয়ে সে চলে যাবে না। এই কৌটিল্যের শাস্ত্র এবং বৈদিক দর্শন পড়ার পরে আমার রাগ অর্ধেক কমে গেছে। মানে আমি মনে করি যে আমার ক্ষুব্ধ হওয়া, যেমন এখন আমাকে যদি 100 জন গালি দেয় আমি 2 জনের উত্তর দেই। আগে 100 জনের 100 জনকে উত্তর দেওয়াইতাম, প্রয়োজনে হায়ারে আনতাম যেগুলো উত্তর দিয়ে দেয়। বুঝতে পারছেন তো? তো এটা একটা কৌশল। এখন বলবেন এগুলো কেন বলতেছি, আপনাকে ইতিহাস জানতে হবে। চাণক্য নীতি যদি আপনি না পড়েন ভারতের কৌশল বুঝবেন না, বোঝার সুযোগও নাই। হয় ভারতকে বোকা মনে হবে, অথবা নির্বোধ মনে হবে, অথবা ভীতু কাপুরুষ মনে হবে, কিন্তু আসলে তা না। কেউ আমাকে গালি দিল আর আমি তাকে কিছু বললাম না, মানে কি আমি কাপুরুষ? যেমন আমাকে এক লোক আমার মা তুলে গালি দিয়েছিল, তাকে আমি কিছুই বলি নাই, কিন্তু মৃত্যুর আগে সে আমাকে দেখার জন্য উন্মাদ হয়ে গিয়েছিল, তার মাকে বলেছে, তার ভাইকে বলেছে, উন্মাদ হয়ে গিয়েছিল। দিস ইজ চাণক্য নীতি। আবার এটা হলো আমি তাকে কিছু বলি নাই, কিন্তু মরার আগে আমার জন্য কান্নাকাটি শুরু, এবং তাকে আমি দেখতে যাই, এবং সে দেখার সাথে সাথে আমাকে জড়িয়ে ধরে কান্নাকাটি শুরু করছে, ভাই আমার মাফ করে দেন। আমি তোমার কি মাফ করব, আমার তো কিছু মনে নাই। আর আমি তাকে বুঝতেই দেন এই কথা। গেল দ্বিতীয়। আরেকটা হইলো, একজন আমার সাথে খুব খারাপ ব্যবহার করত, তার যে কি করুণ পরিণতি হয়ে গেছে, এটা টেকনিক্যাল কারণে বলা যাচ্ছে না, তাহলে মানুষজন বুঝে যাবে যে ওই কাজটা আমার বুদ্ধিতে হয়েছিল, তাই এটা টেকনিক্যাল কারণে অনেক কিছু বলা গেল না। তার সমস্ত কিছু ধ্বংস করে দেওয়া হয়েছে, সে বুঝতেই পারে নাই। এটা হচ্ছে, এবং সেটা সবভাবে, কূটনৈতিক ভাবেও, পেশিগত ভাবে, সবভাবে তাকে আমি ধ্বংস করে দিয়েছি। এটা হচ্ছে চাণক্য নীতি, এবং সম্পর্ক আমার সবার সাথে ঠিক আছে। এটা হচ্ছে ভারত আরো বড়। আপনি দেখেন, এই যে মির্জা আব্বাস কমায় চলে গেছে, মির্জা আব্বাস যদি বৈদিক দর্শন পড়তো, জ্ঞানী মানুষ হইতো, তাহলে কমায় যাইতো না। সে খুব ঠান্ডা মাথায় মোদির মতো লোক হইতো, বা নরেন্দ্র মোদীজির, বা এস জয়শঙ্কর বা অজিত ধোভালের মতো একটু জ্ঞান রাখতো, একটু তাদের মতো তো হইতে পারবে না, একটু জ্ঞান রাখতো, তাহলে তিনি কমায় যেতেন না। কিন্তু তিনি সহ্য করতে পারেন না, তিনি ধৈর্য ধরেছিলেন,
কিন্তু নিজেকে কন্ট্রোল করতে পারেন নাই, কষ্ট পেয়েছেন বেশি। ভারত, অনেকে প্রিয় দর্শক আপনারা হয়তো বলেন এগুলো কেন বলতেছি, গভীর ভাবে ভাববেন। আপনি দেখেন যুদ্ধ হচ্ছে কোথায়? মধ্যপ্রাচ্যে। লাভবান হচ্ছে কে? ভারত। ভারতের সাথে ইরানেরও সম্পর্ক ভালো 4000 বছরের। আবার দেখেন ভারত এই হাইফাতে তাদের সৈন্য পাঠিয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে। সেখানে ভারতের, ওটা নিয়ে আমার লেখাও আছে, আমার কলামও লেখা আছে। সেইখানে তাদের মূর্তি আছে, এখান থেকে সৈন্য গিয়েছিল, হিন্দু সৈন্য, এটা মনে রাখতে হবে, ব্রিটিশ আমলে গিয়েছিল। তো ভারতের সাথে যে ইসরায়েলের সম্পর্ক, সুসম্পর্ক, মানে এখন ধীরে ধীরে বেড়ে গেছে। প্রকাশ্যে আছে, আগেও ছিল, 1971 ছিল, 62-তে ছিল, 65-তে ছিল। ইসরায়েল রাষ্ট্রটির জন্ম হওয়ার পরে থেকে ভারতের সাথে প্রকাশ্য এবং গোপনে সম্পর্ক ছিল। নরেন্দ্র মোদীজির সময় সেটা প্রকাশ পেয়েছে। 1971 সালেও কিন্তু তারা ইসরায়েলের কাছ থেকে সহযোগিতা নিয়েছিল, যখন ইরান পাকিস্তানকে সহযোগিতা করেছে। এগুলো আপনাকে মনে রাখতে হবে। তারা চায়নার যুদ্ধে ইসরায়েলের সহযোগিতা নিয়েছে, এমনকি তাদের উপরে যখন সন্ত্রাসী হামলা হয় সবার আগে সহযোগিতা নেয় হচ্ছে ইসরায়েলের কাছ থেকে। ভারত এটা করে এসেছিল, করে আসবে, এটাই ভারতের পলিসি। তার জন্য সে কি করতেছে দেখেন, আমেরিকার কাছেও এখন সোনার ডিম পাড়া হাঁস ভারত, রাশিয়ার কাছেও সোনার ডিম পাড়া হাঁস ভারত, ইরানের কাছেও সোনার ডিম পাড়া হাঁস ভারত, দুবাইয়ের কাছেও সোনার ডিম পাড়া হাঁস ভারত। এটা হচ্ছে ভারতের নীতি। আপনি দেখেন ইরান তাকে বলেছে ভারতকে সে সস্তায় তেল দিবে, তার জাহাজ আটকাবে না। আমেরিকাও তো তাকে বলেছে রাশিয়া থেকে তেল নিলে তার কোনো আপত্তি নেই, যদিও আমেরিকার আপত্তিতে ভারতের কিছু যায় আসে না, ভারত নেবে এই রাশিয়ার কাছ থেকে তেল। আবার দেখেন শুধু ভারত না, রাশিয়াও লাভবান। এটার সাথে ভারত রাশিয়া যুক্ত করলে আরো ভালো হতো, কারণ রাশিয়ার যে তেলের দাম যুদ্ধ যদি চলে, তাহলে রাশিয়ার প্রতি ব্যারেলে $15 থেকে $20 বেড়ে গেছে, চোরাগার বাড়িতেই। তো এই যে লাভবান এই যুদ্ধটা, আমি বলেছি এই যুদ্ধে কত মানচিত্র বাতিল হয়ে যাবে। এই মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ অনেক মানচিত্র, অনেক শাসকের পরিবর্তন আমরা দেখব ধীরে ধীরে। এটার প্রভাব কিন্তু এখানে শেষ হবে না। ধরে নেন কালকে যুদ্ধটা স্থগিত হয়ে গেল, থামবে না কিন্তু এই যুদ্ধ। আবারও বলছি, শেষ হবে না এই যুদ্ধ। আমি কিন্তু বলি না এই যুদ্ধ বন্ধ হয়ে যাবে, আমি বলেছি যুদ্ধটা স্থগিত হয়ে গেল, পোস্টপন্ড হয়ে গেল। তারপরেও দেখবেন যে বহু সরকার, অনেক সরকার, মধ্যপ্রাচ্য না শুধু, হতে পারে বাংলাদেশের সরকারের পতন হয়ে যেতে পারে, হতে পারে ভেনেজুয়েলার আশেপাশের কোনো সরকার পতন হয়ে যেতে পারে, হতে পারে ইউরোপের কোনো সরকারের পতন হয়ে যেতে পারে, কিন্তু যুদ্ধ কিন্তু মধ্যপ্রাচ্যে। তো যুদ্ধের যে রেশ, এটা শুধু ভারত, আর ভারত সুবিধা পাচ্ছে না, অনেকেই সুবিধা পাচ্ছে। আবার যাদের সুবিধা পাওয়ার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে এই যুদ্ধে দুবাই এবং সৌদি আরব, তারা নিজেরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই যুদ্ধের স্পন্সর তারা করে, এই যুদ্ধের প্রযোজক তারা, এই যুদ্ধের প্রডিউসার তারা। এটা অনেকেই জানে না, অনেকেই জানে না। তো এই যুদ্ধটা কোন দিকে, ভারতের কথা যেটা আপনি বলেছেন, ভারত অবশ্যই লাভবান হয়। ভারত সবসময় চাণক্য নীতিকে ফলো করে, তাই তাকে আপনি হারাইতে পারবেন না। আপনি দেখেন পাকিস্তানকে বিনা যুদ্ধে ভিখারিস্তানে পরিণত করে দিয়েছে, ভিখারিস্তানে, একেবারে ভিখারিস্তান বানিয়ে দিয়েছে। বাংলাদেশকে দেখেন 20 দিন যায় না একটা সরকারকে মজবুর করে দিয়েছে, একেবারে মজবুর করে দিয়া। আপনি কি মনে করেছেন বাংলাদেশ সরকার তেল চাইতে গেছে? এই সরকারের ভিতরেও ভারতের মানুষ আছে, তাকে ভারতের কাছে তেল ভিক্ষা করতে বাধ্য করেছে, সিস্টেমের মধ্যে ফেলে দিয়েছে। দেখেন 20 দিন যায় না তেল আনতে হয়েছে, চাল আনতে হয়েছে। এটাই হচ্ছে ভারত। ভারত শুধু শেখ হাসিনার সরকার সময় বলছে না সুবিধা নেবে বা নিয়েছে বলে, মিথ্যা কথা। বরং আপনি দেখেন 17-18 মাস যেটা আমাদের ভুইয়া সাহেব, ভুইয়া সাহেব বলেছিলেন যে সবচেয়ে বেশি বাণিজ্য হয়েছে ইউনূসের আমলে। ঠিক এইবারও দেখবেন এই সরকারের আমলে সবচেয়ে বেশি, আওয়ামী লীগের চেয়ে বেশি বাণিজ্য করবে ভারত সরকার। দিস ইজ ভারত, দিস ইজ ভারত। আমি কিন্তু ইন্ডিয়া বলি না, আমি ভারতকে ইন্ডিয়া বলি না, কারণ ভারত ভারত, ভারত ইন্ডিয়া না। ঠিক আছে, আমরা যা, আমার বাপ মায়ের যে নাম লিখেছে ইতিহাসে, যে নাম, সেটাই বলা উচিত। আমার নাম শেখ ফরিদ, বাপ মায়ের রেখেছে, ওইটাই আমি। আমি জিন্দা ফিরো না, আমি কমরেডও না, আমি যে যাই মানে উপনাম যুক্ত করেন তা না, আমার বাপ মায়ের এসে। তেমনি ভারত হচ্ছে ভারত, সেটা ইন্ডিয়াও না, হিন্দুস্তানও না। আমি সেটা বলি না, বলতে চাইও না। আমিও যারা ভারতকে হিন্দুস্তান বলেন, ইন্ডিয়া বলেন, তাদের অনুরোধ করব ভারতকে ভারত বলেন। বিশেষ করে যারা ভারতীয়, তাদের বলবো আপনারা প্র্যাকটিস শুরু করেন, নইলে অন্য কেউ করবে না। ভারতকে ভারত, তো ভারতের সাহিত্য, ইতিহাস, দর্শন আপনি যদি পড়েন, তাহলে বুঝতে পারবেন এই ভারতে হাজার হাজার বছর যাবৎ নির্যাতিত, নিপীড়িত, আক্রান্ত হয়েছে। ভারত কিন্তু পরাধীন হয়নি। ইরান ধ্বংস হয়ে গেছে, ইরান পারস্য ইরান হয়ে গেছে। সিরিয়ার আরেক নাম ছিল, ইরাকের শাম, এগুলো ছিল ভিন্ন ভিন্ন নাম ছিল, এরা সব চলে গেছে। ওসমানিয়া তুরস্ক হয়ে গেছে, কিন্তু ভারত কিন্তু এখনো ভারত আছে।
এদের চাণক্য নীতি এরকম, যে কোনো পরিস্থিতি এদের ফেলেন আপনি। এটা আবার ইহুদিদের সাথে মিলে। এরা দেখেন পৃথিবীতে 4000 বছর যাবত ইহুদের 3500 বছর যাবত নির্যাতিত, কিন্তু তারা দেখেন 1948 সালে একটা দেশ বানিয়ে ফেলেছে। আপনি তার মতের সাথে দ্বিমত হতে পারেন, সেটা আলাদা বিষয়। তারা কিন্তু দেশ পয়দা করে ফেলেছে। এবং আপনারা দেখেন তারা কত নিবেদিত। আমি আর 1-2 মিনিট সময় নেব, আমি একটু বেশি বলে ফেলেছি যেহেতু হিস্ট্রিক্যাল বিষয়। এইখানে একজন ব্যক্তি তৎকালীন সময় 17 থেকে 18 বিলিয়ন ডলার দিয়েছিল, এই তাও 100 বছর আগে। আপনি কল্পনা করতে পারেন, একজন শুধু এক ডেডিকেটেড কত তারা একটা রাষ্ট্র পয়দা করার জন্য। রথচাইল্ডের একজন সন্তান, একজন দিয়েছিল, একজন ইহুদি। তো ঠিক তারা সৃষ্টি। আর ভারত তো ঐতিহাসিক ভাবে টিকে আছে এবং তারা টিকে থাকবে। আপনি ইভেন এই ভারতের উপরে কিন্তু আরো আক্রমণ হবে। আপনি মনে করেন না যে ভারতের উপরে কিছু হবে না। এই ভারতের উপরে আরো বড় ঝড় তুফান যাবে। ভারত যত অর্থনৈতিকভাবে উন্নত হবে, যত বিজ্ঞানের দিকে আপনাদের একটা তথ্য দেই, পাকিস্তানের কোনো পারমাণবিক বিজ্ঞানী কিন্তু মারা যায় নাই, কারণ তারা পারমাণবিক বোমা তৈরি করে নাই। তাদের কোনো বিজ্ঞান, ওগুলো রেডিমেড নিয়ে আসছে ওই চায়না থেকে বা উত্তর কোরিয়া থেকে, রেডিমেড নিয়ে আসছে পাকিস্তানের পারমাণবিক বোমা। পাকিস্তান পারমাণবিক বোমা তৈরি করে নাই, ওগুলো নাটক। ভারতের কিন্তু প্রায় 55 থেকে 60 জন পরমাণু বিজ্ঞানী মারা গেছে। কারণ কি? কারণ তারা তৈরি করতেছিল। ঠিক এখন যেমন ইরানে মারা যায়। তো ভারত কিন্তু আলাদা জিনিস, তারা কিন্তু টিকে থাকবে। তাদের উপর আরো যত তুফান আসবে, যত উন্নত হবে, যত আপডেট হবে, যত তারা আরো উন্নত হইতে থাকবে। ভারতের শুধু ধর্মের উপর আক্রমণ হবে না, ভারত দেশের উপর আবার আক্রমণ। একবার ভেঙেছে 47-এ, আরেকবার ভাঙার পায় তারাও চলবে। কিন্তু ভারত ওই যে চাণক্য নীতি ফলো করে চলবে, তাই হয়তো তারা আর ভাঙবে না। আমার মনে হয় না তারা ভাঙবে, তারা টিকে থাকবে। এই যে দেখেন ইরান যুদ্ধ তার প্রমাণ, সে কিন্তু সরাসরি ইসরায়েলের পক্ষ নিয়েছে। তারপরও ইরান কিন্তু বলে নাই যে ভারত তাদের শত্রু। ঠিক একবার 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 কাশ্মীরের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, ভারতের কাশ্মীরের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল ইরান। তখন ভারত সরকার বলেছিল, এই বিজেপি সরকার বলেছিল, ভারতের সাথে আমার 3500 থেকে 4000 বছরের সম্পর্ক, সুতরাং ইরানের সাথে ভারতের সম্পর্ক আমরা এটা নিয়ে কোনো মাইন্ড করবো না। ঠিক আপনি দেখেন ইরান কিন্তু এখন তাই করতেছে। তারা কি করেছে? সরাসরি ইসরায়েলের পক্ষ নিয়েছে, সরাসরি, সবাই জানে, ওপেন সিক্রেট। কিন্তু কি বলেছে যে না, ভারতের সাথে আমাদের সম্পর্ক থাকবে, আমাদের তেল তার ওইখানে যাবে। আপনি খেয়াল করেছেন এটা কেন হয়েছে? কারণ তারা চাণক্য, আমি বারবার বলি ভারত হচ্ছে চাণক্যদের পুত্র। এদের আপনি ভীতু মনে করতে পারেন, দুর্বল মনে করতে পারেন, কিন্তু তারা এভাবে এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে, টিকে থাকবে। সুতরাং পৃথিবীতে যে কতগুলো যুদ্ধ হয়েছে, রাশিয়ার যুদ্ধ বলেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধ বলেন, এমনকি ওই যে আর্মেনিয়ার সাথে আজারবাইজানের যুদ্ধে তারা কিন্তু পরাজিত দেশের পক্ষে ছিল। এখন দেখেন আমেরিকা কিন্তু ঠিক ছিল, সরি মানে ভারত কিন্তু তার পক্ষ যে আজারবাইজানের বিরুদ্ধে ছিল, ভারত কিন্তু ঠিকই ছিল, প্রমাণ হয়ে গেছে। এখন আপনি দেখেন ভারত এখন ইসরায়েলের মানে অনেকটা ওপেন সিক্রেট ইসরায়েলের পক্ষ নিয়েছে, কিন্তু এটাও দেখবেন তারাও জয়ী হবে। যদিও তাদের দেশের বিরুদ্ধে অনেক মিছিল হচ্ছে, অনেক তাদের দেশের বিরুদ্ধে অনেক নেতাদের, মুখোমুখি মুসলমান বলেন, হিন্দু বলেন, যে কোনো রাজনৈতিক নেতা বলেন, তারা নরেন্দ্র মোদীকে কাঠ করে দাঁড় করাচ্ছে। কিন্তু এটাতে ভারত জানে তাকে কি করতে হবে। আজকে যদি রাজীব গান্ধীর সরকার, কংগ্রেস সরকার ক্ষমতায় থাকতো, এরা কিন্তু এই কৌশলটাই নিত। এই যে নরেন্দ্র মোদীর বিরোধিতা করতেছে যে ভারতের কংগ্রেস পার্টি, তারপর তৃণমূল, এমনকি বামপন্থীরা, কিন্তু এই মুহূর্তে যদি এরাও ক্ষমতায় থাকতো, এই নরেন্দ্র মোদীর ভূমিকাতেই থাকতো। কারণ তারাও চাণক্যের পুত্র, তারা কিন্তু দেশের ব্যাপারে সবাই এক হয়ে যায়। ওগুলো তাদের, যেহেতু তারা গণতান্ত্রিক দেশ, তাদের মধ্যে তর্ক বিতর্ক বাদ সব থাকবে। যেমন ধরেন শেখ হাসিনার বিষয়ে তারা কিন্তু সর্বদলীয়, একেবারে অনরিটেন, তারা কিন্তু লিখিত দিয়েছে শেখ হাসিনার ব্যাপারে এই সরকার যা সিদ্ধান্ত নেবে তারা মেনে নেবে। এটাই হচ্ছে ভারত। ভারত সবসময় তারা কূটনৈতিক যে তাদের তৎপরতা, এটা আসলেই তারা মানে বিশ্বমানের। আপনি দেখেন ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট এসে কি বললো, যে আমরা পৃথিবীর সবচেয়ে বড় মাদার অফ অল ডিলস, পৃথিবীর সবচেয়ে বড় ডিলটা তারা করে গেল। আপনি দেখেন তারপরে ফ্রান্স আসলো, দুবাইয়ের আমির চলে আসে উইদাউট নোটিশে, চা খাইতে চলে আসে, রাশিয়ার প্রেসিডেন্ট চলে আসে। আপনি এই যে আমেরিকা একবার ট্যাক্স বসায়, আবার ট্যাক্স তুলে নেয়, একবার ভারতকে বুকে নেয়, আবার ছেড়ে দেয়, আবার বুকে নেয়। তো এটা আসলেই, এটাই হচ্ছে ভারতের সৌন্দর্য এবং ভারতের যোগ্যতা। ভারত তার যোগ্যতা অনুসারে, তার যোগ্যতার কারণে, কূটনীতির কারণে আজকে তারা এই পর্যায়ে চলে গেছে বলে আমি মনে করি। এবং ভারত এই মধ্যপ্রাচ্যের যুদ্ধ 100% সফলতা মানে সুফল তারা নিবে। ধন্যবাদ। আমি রফিকের কাছে এই ব্যাপারে একটু শুনতে চাইবো যে যুদ্ধে যখন সবই তামা তামা হয়ে যাচ্ছে,
ঠিক তখন এই যুদ্ধে ঘি খাচ্ছে ভারত, এমন কথাও কেউ কেউ বলছেন। প্রশ্ন হলো, নির্বিঘ্নেই যে এই হরমুজ প্রণালী পার হয়ে যাচ্ছে ভারতের তেলের ট্যাঙ্কার গুলো, কখনো কখনো শোনা যাচ্ছে তারা রাডারকেও ফাঁকি দিচ্ছে। ওই সময় জিপিএস বন্ধ থাকে, রাডার বন্ধ থাকে, তাদের তেলের ট্যাঙ্কার হরমুজ পার হয়ে নির্বিঘ্নে চলে আসে ভারত সাগরে। তো প্রশ্ন হলো, কি জাদুর কাঠি আছে ভারতের হাতে যে তাকে কেউই কোনোভাবে ধরতে পারে না? আমাদের ফরিদ ভাই যেটা বললেন যে আমেরিকা এই কমাসের ভিতরে কত কিছুই তো করলো, আমরা তো দেখলাম, কিন্তু ফাইনালে তো আমরা দেখলাম যে ভারত তো লড়ছে না, তারা মনে হচ্ছে না পাথরের মতো বসে আছে। রফিক ভাই, কি জাদুর কাঠি আছে? ধন্যবাদ মাসুদ ভাই, ফরিদ ভাই, আসসালামু আলাইকুম। ফরিদ ভাই তো সবই বলছে, আমি মনোযোগ দিয়ে শুনলাম, কারণ আমিও যে কথা বলি ফরিদ ভাই বলছে চাণক্য নীতি, আমি সে চাণক্য নীতি এত কিছু বুঝি না। তো আমি তাদের মানে অ্যাক্টিভিটিসটা বুঝি, তারা যে কি নীতি অনুসরণ করে, চাণক্য না ইয়া, এটা আমার আসলে আমার জানাই এত লেখাপড়া আমি করি না। তবে একটা জিনিস কি, আমি আমার যে বয়স অনুযায়ী আমি যতটুকু দেখি যে ভারত তার গতিতে আগায়, কেউ গতিতে আগায় না। এবং তারা আসলে ডেসপারেটলি আগায়, ওরা এমন ভাবে আগায় আপনাকে তাকে কিছু ধরা ছোঁয়ার বাইরে এসে আগায়। ওরা আসলে ব্রিলিয়েন্ট। আমাদের মতো মাথা মোটা না, মাথা গরম না। এই যে মুসলিম বিশ্বের মানুষের মতো এরকম মাথা মোটা না, মাথা গরমও না। ওরা কাজ করে খুব ধীরস্থিতিতে। কারণ আমি একটা সবসময় বলি যে আমার অনেক হিন্দু বন্ধু বান্ধব আছে, অনেক, আমরা হিন্দুদের সাথেই, আমাদের বাড়ি ঘরে পাশাপাশি হিন্দুরা আছে, তারা যে চাল চলন এবং তাদের সাথে যে আমাদের উঠা বসা এবং তাদের যে চিন্তা চেতনা, ব্রেন, বুদ্ধি, এটা আমি কিন্তু ভালো করে ফলো করি। আমার অনেক বন্ধু বান্ধব এখনো আছে, ওরা খুব ঠান্ডা মাথায় কিন্তু চলে। এমন ভাবে চলবে আপনি বুঝতেই দিবেন না, মনে করবেন যে আপনার সাথে এত খাতির, কিন্তু হয়রাজ এমন একটা কাজ করবে যেটা আপনি শুনছেনই না। যেমন আমি একটা উদাহরণ দিই, আমার এক বন্ধু ছিল, আমি ছোটকালে একসাথে পড়তাম, ওরা ফ্যামিলিগতভাবে ইন্ডিয়া চলে গেল আমার না বলি, আমি জানতামই না। পরে অবশ্যই চিঠি দিছে কয়েকবার, পরে তার সাথে যোগাযোগ হয়েছে। তারা একটা গভীর লোক, তারা, আমরা একসাথে বড় হয়েছি, একসাথে পড়ছি, একসাথে থাকতাম, কিন্তু সে বাড়ি থেকে আমাকে ভাত খাওয়াইতো হয়নি, বাড়ি থেকে ভাত নিয়ে আসতো। আমি এক জায়গায়, আমরা দুজন একসাথে থাকতাম, মানে ওই একটা স্কুলে, আমার বাবা হাই স্কুলে না প্রাইমারি স্কুল মাস্টার ছিল, ওই স্কুলে একটা রুমে আমরা থাকতাম। তো ওকে বাড়িতে, ওর বাড়ির কাছে, তো ও বাড়ি থেকে নিয়ে আসতো। এলো ভারতের হিন্দুদের বুদ্ধি। এখন আমি সবসময় বলি যে আমাদের মুসলমানরা যে ধরনের ব্রেন নিয়ে চলে, আপনার এই ব্রেন নিয়ে কিন্তু এই ভারত চলে না। ভারতের যারা পলিটিশিয়ান, আমি সবসময় বলি যারা কেন্দ্রীয় পলিটিক্স করে, আমি এই আগের থেকে দেখতেছি যে ওরা এত সূক্ষ্মভাবে চলে, এত ব্রেন করে, তা এটা আপনার বোঝা খুব মুশকিল। তাদের কাজটা হলো, তাদের যে লক্ষ্যটা আছে সেই লক্ষ্যটা নির্ধারণ করে রাখে আগেই, যে এই লক্ষ্যটা তারা অর্জন করে কিভাবে করতে হবে, সময়ের তাগিদেই ওরা এই কাজগুলি করে। আপনি দেখেন যে ফরিদ ভাই যে বললো যে এখন যদি, কিন্তু ভারতের এই অবস্থান কিন্তু ওই আগের মতোই আছে। তাদের যে অগ্রগতিটা কিন্তু এই আগের মতোই আগায় যাচ্ছে, ওদের এখানে পিছপা হচ্ছে না। তার মানে কি, তারা তাদের যে সুনির্দিষ্ট লক্ষ্য আছে, এই লক্ষ্য অনুযায়ী তারা কাজ করে। এখন এই যে বললো না যে ইসরায়েলের সাথে আমাদের দেশে অনেকেই আবার সমালোচনা করছে যে ইসরায়েলের সাথে ভারতের মোদী সরকারের এত ঘনিষ্ঠ, এবং ওই মোদী সরকারের সাথে ইসরায়েলের সাথে দেখা করে আসার পরেই আপনার ইরানের যুদ্ধ শুরু হয়ে গেল। তার মানে কি, আমাদের বলতে চেষ্টা করছে আমাদের দেশের সংবাদ মাধ্যমগুলি যে ভারত তাকে সিগন্যাল দিয়ে আসছে যে তুমি যুদ্ধ চালায় শুরু করে দাও, এই কথাটা বলতে চেষ্টা করছে। ইরানের সাথেও ভারতের কিন্তু অনেক ভালো সম্পর্ক। ওই যে ওদেরকে চাপাহার বন্দর আছে, ওইখানে হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ করছে ইরানের চাপাহার বন্দরে। আপনি কি জানেন? মনে হয় এটা সবাই জানে। চাপাহার বন্দরে আপনার অনেক ইনভেস্ট করছে ইন্ডিয়ান সরকার। মানে তারা হলো সবার সাথে সম্পর্ক রাখে। আপনি এই যে দেখেন আপনার ইরানের সাথে খুব ভালো সম্পর্ক, বিশাল বিনিয়োগ করে রাখছে ইরানে। আবার দেখেন আপনার মধ্যপ্রাচ্যের কান্ট্রিগুলো তার সম্পর্ক, যে কিছুদিন আগে দুবাইয়ের আমির সেগুলো। আবার দেখেন আপনার এই যে আফগানিস্তান, তাদের সাথে খুব ভালো সম্পর্ক তৈরি করছে। তার মানে কি, আপনি কোন দেশের সাথে সম্পর্ক খারাপ? একমাত্র পাকিস্তান ছাড়া। তো পাকিস্তান তো আমরা সবাই জানেন আমরা উচ্ছৃঙ্খল জঙ্গি রাষ্ট্র, এটা ওয়ার্ল্ড রাইট স্বীকৃত। আর মাঝে মাঝে আমাদের এই কিছুদিন আগে যে আপনার গত 18 মাসে
আমাদের ওই যে আমাদের গত যে পাকিস্তানপন্থী সরকার ওরা চেষ্টা করছিল ওই পাকিস্তান মিলে ভারতের সাথে একটা বিশৃঙ্খলা তৈরি করার জন্য। দেখেন আপনি এই যে 18 বছরে দেখেন কত কিছু হয়েছে, আমরা তো নিজেরা বলছি ওটা নিয়ে অনেক আলোচনা করছি, আমরা মনে হয় সবচেয়ে বেশি আলোচনা করছি আপনার ভারত আর বাংলাদেশের যে সম্পর্কটা নিয়ে, যে গত 18 মাসে যে ঘটলো দেখেন কিছুই বলে নাই। 1 বছর কি মানে 18 মাসের মধ্যে মনে হয় ওরা 14 মাসের কোন কথা বলে নাই, শুধু বলছে যে নতুন সরকার আসলে বা গণতান্ত্রিক সরকার আসলে তাদের সাথে আমরা সম্পর্ক তৈরি করবো। এটা কালাসুরা আসুক বা হিয়াল সুরা আসুক, তারা তাদের সাথে সম্পর্ক করবে। জনগণের ম্যান্ডেট নিয়ে যারা আসবে তাদের সাথে আমরা বলে নাই যে আমরা ওই আওয়ামী লীগের সাথে করবো, বিএনপির সাথে করবো, জামাতের সাথে কিছুই বলে নাই। বলছে যে গণতান্ত্রিক সরকার আসলে তাদের সাথে আমরা কাজ করবো, আর আপাতত এইভাবে থাকবে। এই যে এত কিছু বললো আমাদের যে গত যে ইউনূস সরকার, তাদের চেলা পেলা ভারত দখল করে 7 সিস্টার খায়া ফেলানি, তাদের যে এই যে সাবেক কিছু ইয়ে আছে সেনা কর্মকর্তা, তাদের মতাদর্শের লোক 3 দিনে দখল করলো কলকাতা। এই যে এত কিছু বললো, আবার একজন তো করে বলেই ফেলছে, এখন সাংবাদিক সম্মেলন করে বলছে যে আপনার ওই যে গোলাম আজম সাহেবের ছেলে আজমি সাহেব, উনি তো ওই গত 18 মাসে কিন্তু বাংলাদেশে কিন্তু নাচাইছে, উনি পুরা প্রশাসনকে নাচাইছে, সেনাবাহিনীর লোকদেরকে যে অ্যারেস্ট করে আপনার ইয়ে করে বিচারের আওতায় নিল, এটা কিন্তু ওনার কাজ। এখন কিন্তু আর ওনার কোনো ইলেকশনের পর ওনার খোঁজখবর নাই, ওর কিন্তু পাওয়া যাচ্ছে না, কিন্তু এখন আর কোনো ওই হাতে আসে না। উনি কিন্তু মিডিয়াতে এসে বললো যে ভারতকে ভাঙতে হবে, বাংলাদেশ কিন্তু টিকে থাকতে হবে, ভারতকে আপনার ভাঙতে হবে, মানে কি 7 সিস্টার এইগুলিরে আলাদা করে দিতে হবে। আরে ভাই তুমি আলাদা করার কে, তুমি কিভাবে আলাদা করবা? তাদের জনগণ যদি আলাদা না হয় তুমি আলাদা করার কি আছে? মানে এই যে এটা হলো গোপন জিনিস, কোনো কিছুই আপনার যদি ইন্টারন্যাশনাল কোনো কিছু হয় খুব গোপন যদি হয়, যেমন ইয়া যুদ্ধ শুরু হইলো আপনার ওই যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হইলো, রাশিয়া অনেক আগে থেকে মার্ক করতেছে যে ইউক্রেন কি করতেছে, ইউক্রেন কি কোন দিকে যাচ্ছে, কোন দিকে যাচ্ছে, ইউরোপীয় ইউনিয়ন বা আমেরিকা ইউক্রেনকে কোন দিকে পাঠাচ্ছে। আস্তে আস্তে দেখতেছে না রে আমার মধ্যে তো আসে ঢুকে যাচ্ছে, তখন কিন্তু রাশিয়া আক্রমণ করলো ইউক্রেন, আগে করে নাই। ইউক্রেন কোনোদিন বলছিল যে আমরা রাশিয়া দখল করবো, বা ওই রাশিয়া কি বলছিল ইউক্রেনকে দখল করবো? যুদ্ধটা যেদিন করবে, যেদিন আপনি আক্রমণ করে, এর আগের দিন বলছে না 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 আমরা কিছুই করবো না। আমরা খবর করতে শুনি পুতিন বলছেন না না আমরা আক্রমণ করবো না, অত হয় চতুর্দিকে ইউক্রেন চতুর্দিক দিয়ে আপনার সেনাবাহিনী ঘিরে ফেলছে, আর ইন্টারন্যাশনাল মিডিয়া বলতেছে যে কোনো সময় আক্রমণ করবে। রাশিয়া বললো কি, ইউক্রেন বলে, পুতিন বলছেন না 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 আমরা আক্রমণ করবো না, এগুলি মিথ্যা কথা, কিন্তু শেষ পর্যন্ত আক্রমণ করছে, একদিন পরে আক্রমণ করছে। তার মানে কি ইন্টারন্যাশনালি এই ধরনের কাজ তো আপনার খুব সূক্ষ্ম কাজ। এখন আমাদের যে শুনেন যে একটা কথা বলে না গ্রামের ভাষায়, যে বড়া কলসি লড়ে না, আমরা এই দেশে যে কিছু সংখ্যক লোক আছে ওরা তো পারবে না কিছুই শিখতে, শুধু শুধু মনে করেন যে একটা মানুষকে বিপদ বলানো, আমাদের দেশের জনগণকে বিপদ বলানো, এই বিপদ ফলে এই ধরনের কথা বলে আপনার একটা মানুষ এই যে মানে গরম করা, মানে ভারতকে মানে মাথা গরম করে দেওয়া। কিন্তু আমরা কি বলছিলাম যে ভারত খুব ঠান্ডা মাথায় খেলে, এরা এমন এমন কাজ করবে সময় আপনি বুঝবেন যে কি হয়ে গেল গা। এখন তো ঠান্ডা হয়ে গেছে গা, আবার দেন আজমে সবও নাই, আবার ওই যে লাফালাফি করতো ঢাকার প্রেসিডেন্ট, এরা চুপ হয়ে গেছে, এরা কোনো খোঁজখবর নাই, এরা মনে হারায় গেছে কিনা, এরা হারায় যাবে একদম, দেখবেন খোঁজখবরই পাবেন না, আর কোনোদিন খোঁজখবর আসবে না, অনেকদিন বছর পরে খোঁজখবর হয়েছিল আবার হারায় যাবে। এখন যে জিনিসগুলি, এই জন্যই বলি যে ভারতের, আমি ভারতের এই যে রাজনীতিবিদদের এই জিনিসগুলি আমি অনেক দেখি। যে পশ্চিমবঙ্গ জ্যোতি বসু ছিল, দেখেন আমি উনি কেমন রাজনীতিবিদ ছিল। এরকম যারা যারা বড় বড় লিডার আমরা দেখলাম যে ওরা আসলে খুবই মানে ঠান্ডা মাথায় কাজ করে, ওদের দেশের স্বার্থে কাজ করতো, ওদের একটা নীতি আছে, পুলিশ আছে, ওইটা নির্ধারণ করে রাখছে যে আমরা কি কাজ করবো। ওরা এরকম আছে দেখেন গা, অথবা বিজেপি আপনার ইয়া বললো, যেটা আপনার ফরিদ ভাই বললো যে ওই ইউক্রেন যুদ্ধের সময়ও লাভবান হয়েছে, এখনো সে লাভবান হয়েছে। এবং ইউক্রেন যুদ্ধে যেটা এখন চলতেছে চলমান, আমেরিকা ডাইরেক্ট কিন্তু ইয়ারে বলছে যে তারা রাশিয়া থেকে তেল যাতে না আনার জন্য কি বললো ভারত, যে আমরা দেশের এবং জনগণের স্বার্থে যে কাজ করার দরকার এটা করব, কেউ কথা আমরা শুনবো না। শুনছে? শুনে নাই। তারা ঠিকই রাশিয়া থেকে তেল আনছে, কম দামে তেল আনছে, যে এখনো বললো যে এখনো মানে তুলনামূলকভাবে কম দামে তেল আনে, অথবা রাশিয়ার তেলের দাম বাড়ায় দিছে, আগে যত $60 ছিল এখন তো $75 করছে, এখন অলরেডি আপনার তেলের ডলার আছে আপনার $100 উপরে আছে, $100 উপর আছে, সেক্ষেত্রে ভারত লাভবান হচ্ছে।
ভারত টেকনিক্যালি আপনার লাভবান সবসময় হবে, কারণ তারা এই আপনি দেখেন পাকিস্তান ছাড়া ভারতের সাথে কোন দেশের সম্পর্ক খারাপ বলেন? ইউরোপীয় ইউনিয়ন বলেন, মধ্যপ্রাচ্য বলেন, তার আশেপাশে কান্ট্রি আছে যারা আছে, কার সাথে সম্পর্ক খারাপ? কেউ সাথে খারাপ নাই, সবার সাথেই ভালো সম্পর্ক। তার মানে কি তারা ওই সম্পর্কটা ওইভাবেই গড়ে ওঠায়, এই জন্যই তারা এইভাবে লাভবান হয়। ধন্যবাদ। জি রফিক ভাই, রফিক ভাই আসবো আবার আপনার কাছে, আপনাকেও শুনবো। আমি ফরিদ ভাইয়ের কাছে যাই। ফরিদ ভাই, রয়টার্স একটা প্রতিবেদন দিয়েছে, আরব দেশগুলো যুক্তরাষ্ট্রকে চাপ দিচ্ছে ইরানে হামলা অব্যাহত রাখতে। এই যে আরব দেশগুলো, এখানে কথাটা হলো আরব দেশগুলো শান্তি চায় না, তারা কেন যুক্তরাষ্ট্রকে চাপ দিচ্ছে ইরানে হামলা অব্যাহত রাখতে? আমরা তো যুদ্ধ চাই না, শান্তি চাই। ধন্যবাদ আবারও আপনাকে। এই যে একটু আগে মানে বইটা দেখাইলাম তো, চাণক্যনীতি উল্টাইতে গিয়ে দেখলাম ওইখানে লেখা আছে এই যুদ্ধটা শুধু ইসরায়েল ইরান যুদ্ধ না, এই যুদ্ধটা ইসরায়েল মুসলমান যুদ্ধ না। এটা আমি বুঝাইতেই পারি না, এই দেশের বুদ্ধিজীবী, বামপন্থী, যে কোনো পন্থী হোক, বুঝাইতেই পারি না। যেখানে এর আগে আপনার চ্যানেলে বলেছি এই যুদ্ধটা হচ্ছে 5 থেকে 6টা কারণ প্রকাশ্য, গোপন আরো কারণ আছে, শত কারণ আছে, প্রধান 5টি কারণ। প্রথম হলো যেটা আমরা সাদা চোখে দেখতেছি, খোলা চোখে দেখতেছি, এটা হচ্ছে মুসলমান আর ইহুদি আর ইরানের যুদ্ধ। নো, এটা ইহুদি ইরানের যুদ্ধ নয়। এখানে ভুলে গেছে অনেকেই যে এরা শিয়া। এখানে জাতীয়তাবাদ কাজ করতেছে, আরব বনাম আরব মুসলিম, আরব দেখেন সমস্যা দেখেন, একদিকে হলো আরব আর এদিকে হলো পার্সিয়ান। প্রথমে জাতীয়তাবাদ দুইটা আলাদা, তারপর আসেন ধর্মের মধ্যে বিভেদ, একটা হচ্ছে সুন্নি, একটা হচ্ছে শিয়া। আর ইরান অস্ত্রের দিক থেকে শক্তিশালী, এটা সুন্নি আরব রাষ্ট্র মেনে নিবে না। কারণ ইরান যখন শিয়া ইরান যখন সুন্নি হামাসকে শিয়াতে পরিণত করেছে, তারা হুতিকে সহযোগিতা করেছে, হিজবুল্লাহকে সহযোগিতা করেছে প্রকাশ্য, আর গোপনে আরো ভিন্ন ভিন্ন সংগঠন রয়েছে। তো এগুলো তো মেনে নিবে না মধ্যপ্রাচ্যের যে আরব, মানে আবার বলছি আরব সুন্নি মুসলমান, আরব জাতীয়তাবাদী সুন্নি মুসলমান যারা, তারা ইরানের এই সক্ষমতা বলেন, যোগ্যতা বলেন, এটা মেনে নিবে না। এটা সহজ হিসাব। আপনি যত হিসাবই করেন, মামাতো ভাই খালাতো ভাইয়ের ওয়ারিশ নিয়ে যে বিরোধ, এটা আপনি কোনোদিনই মেটাইতে পারবেন না। কারণ তার মায়া চাইছিল উত্তরের জমিটা, সেটা দেয় নাই, দিছে হলো পাগার বা বিলের মধ্যে যে জমিতে এক ফসল হয় সেটা দিয়েছে তার মামা। এই যে মামাতো ভাই খালাতো ভাইয়ের আন্তরিক বিরোধ, অন্তরের ভিতরে বিরোধ, এটা আপনি কি, আপনি তো দেখতেছেন ভাইরে, তোরা তো খালাতো ভাই মামাতো ভাই ফুফাতো ভাই মিল হয়ে যা, কোনোদিনই পারবেন না ভাই। আমার সরিষাবাড়ি শিমলা বাজার একটা জায়গা আছে, 1 ইঞ্চি জায়গা না ছাড়ার জন্য মাঝখান দিয়ে 2টা ওয়াল হয়েছে। 2টা ওয়ালে কয় ইঞ্চি লাগছে? 10-20 ইঞ্চি গেছে না? বলেন গেছে কিনা? সে দেন শেষে বলছিল, আমার এক ছোট ভাই এটা আমাকে বলেছে, ফরিদ ভাই দেখেন। আমি বললাম যে এই ছোট্ট ছোট্ট ঘর কেন, ছোট্ট কেন একই জায়গা? ভাই চিনেন, এরা মায়ের পেটের বউ, ভাই বোন, তারা একটা ওয়াল করবে না, তারা ওয়াল করবে, একটা ওয়াল করবে না। বলছে না আমার ওয়াল আলাদা, মায়ের পেটের ভাই বোন। এই বিরোধ আপনি পারে নাই। আমাদের শিমলা বাজারের সব লোক, 2জনে কিন্তু 5 ওয়াক্ত নামাজি, 2জনেই তারা ভাই বোন কিন্তু হাজি। আমি যেটা বললাম শিমলা বাজারের সবাই, এটা তারা যারা স্থানীয় তারা বুঝে ফেলেছেন তারা কারা। সঙ্গত কারণেই, আইনগত কারণেই নামটা নেওয়া যাচ্ছে না, এটা বুঝে ফেলেছে। শিমলা বাজার বলছে একটাই, কার দোকান বলছি ভাই বোন সবাই জানে কারা। একটা ওয়াল তারা করে না, এই জন্য তাদের 2টা সিঁড়ি বানাইতে হয়েছে। এখন বলেন তো কত লস হয়েছে। তাহলে ওই যে বিরোধ ভাই, আমি অন্তত 8টা পরিবার চিনি, তারা সবাই শিক্ষিত, মূর্খ লোকের কথা বাদ, ওটা তো হিসেবে 8টা শিক্ষিত পরিবার চিনি, মানে তারা সর্বনিম্ন গ্রাজুয়েট, মাস্টার ডিগ্রি, এর মধ্যে একজন ডক্টরেট আছে। তারা ভাই বোনে মামলা করে রেখে দিছে। কত বছর বয়সে জানেন? +60, একটারও বয়স 60-এর নিচে না। তো ওই বিরোধ আপনি কিভাবে মিল করবেন আমাকে বলেন? ঠিক তাহলে আরবদের সাথে পারস্যের যে জাতীয়তাবাদী লড়াই, এটা একই সাথে জাতীয়তাবাদী লড়াই, একই সাথে ধর্মের লড়াই, শুধু ইহুদি মুসলমান না, একই সাথে এটা সুন্নি আরব এবং শিয়া মুসলমান, সুন্নি মুসলমান শিয়া মুসলমানের লড়াই, পাশাপাশি ক্ষমতার লড়াই, পাশাপাশি কে মুসলিম জাহানের নেতা হবে সেই লড়াই। তারপরে তো আরো অগণিত ব্যবসার ব্যাপার আছে, কত লড়াইয়ের ব্যাপার আছে, এগুলো আমরা বুঝাইতেই পারি না। এখন বুঝাইতে পারি না বলে তার বলবো না তা না, তাই আপনারা সুযোগ দিয়েছেন বলতেছি। আর আপনি যেটা ইরানের কথা, ইরান ইসরায়েলের যুদ্ধে শুধু যে উদাহরণটা দিলেন যে পোয়াবার হচ্ছে ভারতের, শুধু এইখানে দখল করবে, আপনি দেখেন সে
সেই সময় ফেসবুক পোস্ট গুলো দেখেন, সেগুলো তো সবাই ডিলিট করে নাই। আপনি যখন কাবুল থেকে আমেরিকান সৈন্য বিমান দিয়ে চলে গেল এবং অনেকে পালাতে চাইলো, তারপরে ফেসবুক পোস্ট গুলো আপনি বাংলাদেশ এবং পাকিস্তানের ফেসবুক পোস্ট গুলো দেখেন। এখন তো আপনাকে পাকিস্তানি বয়ান শোনার জন্য আপনাকে উর্দু পড়তে হবে না, উর্দু শিখতে হবে না, জাস্ট ট্রান্সলেট করলে হয়ে যায়। তাহলে আপনি দেখেন তাদের পোস্ট গুলো কি লেখা। এই যে মনে হয় যে পরের শুক্রবার দিনই মনে হয় ভারতের দিল্লি দখল করে, ভারতটাকে দখল করে সিকি ভাগ দিয়ে দিবে বাংলাদেশকে, আর আর 12 আনা দিয়ে দিবে পাকিস্তানকে। বিষয়টা এরকম ছিল। আজকে ঠিক উল্টা হয়ে গেছে না? এই তালেবানদের সবচেয়ে বড় বন্ধু এখন কে? বড় বন্ধু না, একমাত্র বন্ধু ভারত। এবং এটা সেই ভারত যে তাকে সংসদ বানিয়ে দিয়েছে, হাসপাতাল বানিয়ে দিয়েছে, খাবার পানির ব্যবস্থা করেছে, ক্যানেল বানিয়ে দিতেছে, বন্দর বানিয়ে দিচ্ছে। দেখেন এখন কিন্তু উল্টা হয়েছে। এই কাবুল কিন্তু লাহোরে আক্রমণ করতেছে, বা লাহোর কাবুল আক্রমণ করতেছে। এবং এই মুহূর্তে কাবুল এবং লাহোর, পাকিস্তান আফগানিস্তান যে বিরোধ, এই বিরোধ আর কোনোদিন মিটবে না। এমনকি যদি কোনোদিন আফগানিস্তান ভারতের সাথে যুদ্ধ করে, তাও এই পাকিস্তানের সাথে আফগানিস্তানের বিরোধ মিটবে না। এটা হচ্ছে ভারতের চাণক্য নীতি। ভারত অত্যন্ত কৌশল, সে খুবই বিপদের সময় সে ধৈর্য ধরতে জানে। আপনি যদি ব্যক্তি জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে আপনি ধৈর্য শিখতে চান, সেটা ভারতের কাছে শিখতে হবে। আমি ভারতের কাছ থেকে অনেক কিছু শিখি, সেটা আমি ব্যক্তি জীবনে খাটাই, রাজনৈতিক জীবনে খাটাই, আমার সব জায়গায় এটা প্রয়োগ করে আমি সফল হয়েছি। অত্যন্ত তাদের দেখেন আপনি আপনি দেখেন এই মুহূর্তে ভারতের উপরে পৃথিবীর 8টা দেশে এই মুহূর্তে ভারতকে ভাঙার জন্য, নরেন্দ্র মোদী সরকারকে ফেলে দেওয়ার জন্য অন্তত 10টা দেশ আছে। আর 8টা দেশ সরাসরি ভারত ভাঙার জন্য কাজ করতেছে। এটা আমার গবেষণা। তারপরে ভারতের কিছু হয়েছে? নরেন্দ্র মোদী তো গতবার চলেই গিয়েছিল, সবাই বলছে এটা কোনোদিনই পাস করবে না। আমি জানতাম পাস করবে, আমি জানতাম, কিন্তু আসন কম পেয়েছে। আমার আসন ধারণা ছিল আসন আরো বেশি পাবে, আসন কম পেয়েছে আন্তর্জাতিক ষড়যন্ত্রের কারণে। কিন্তু আগামীতে দেখবেন এই ভারত কোথায় যাবে, তাদের কূটনীতি এত শক্তিশালী। আপনি আপনি তার সাথে আপনার ব্যক্তিগত, মনে করেন আপনার সাথে আমার ব্যক্তিগত বিরোধ আছে, কিন্তু আপনার যোগ্যতাকে তো আমি অস্বীকার করতে পারবো না। পারবো কি আমি? মনে করেন ভুইয়া সাহেবের একটা গুণ আছে, তিনি ভালো গান গাইতে পারেন। আমার সাথে তার ব্যক্তিগত বিরোধ থাকতে পারে, অপছন্দ করতে, কিন্তু একজন ভালো কাজ, সেটা তো আপনাকে স্বীকার করতে হবে। ভারতের 10টা বদগুণ থাকতে পারে, কিন্তু তার 90টা কিন্তু ভালো গুণ আছে। এই যে ভারত বাংলাদেশ নিয়ে তাকে যেভাবে টোপ দেওয়া হয়েছিল, এই যুদ্ধটা এখন মধ্যপ্রাচ্যে হচ্ছে, এটা কিন্তু ভারতে হওয়ার কথা ছিল, এটা ভারত বাংলাদেশে হওয়ার কথা ছিল। ভারত কিভাবে হ্যান্ডেল করেছে দেখেছেন? একেবারে নীরব। ভারত কি করতেছে? ভারত হয় আকাশের উপর দিয়ে না, মাটির নিচ দিয়ে আসে। আপনি দেখেন চিকেন নেক নিয়ে আমরা লাফালাফি করতেছি, ভারত কি করতেছে এখন? ভারতকে বরং সতর্ক করে দিয়েছে, এই চিকেন নেক ইউনুস খাবে। তারপরে রিটায়ার্ড আর্মি অফিসার যারা সকালবেলা ফজর নামাজ পড়ার আগে কামের ছেড়ে দুধ টিপতে টিপতে যায় নামাজ পড়তে, আবার এসে আবার ফজর নামাজ পড়ে এসে আবার কামের বুয়ার দুধ টিপে। আমি সরি এই কথাটা বলতে, এটা আমি দেখেছি চোখে, তাই বললাম। তারা এই সমস্ত রিটায়ার্ড আর্মি অফিসারেরা তারা তারা ঢাকার এই মহাখালীর ফ্লাইওভারের নিচে বলছে 7 দিনে দিল্লি দখল করবে, 3 দিনে দিল্লি দখল, 4 দিনে দিল্লি দখল করবে, আর 7 দিনে 7 সিস্টার খেয়ে ফেলবে। ভারত এতই সতর্ক হয়ে গেছে, দেখেন তার কূটনীতি। আজকে যেহেতু তুলেছেন কথাটা, ভারত প্রসঙ্গ হয়ে আসছে, আমরা বাংলাদেশের রাজনীতি আজকে কমই বলতে চাইতেছি। ভারত কি করতেছে জানেন? মাটির নিচ দিয়ে এখন রেল লাইন নিতেছে। তাও সেটা কি জানেন? আপনি বোমা মারবেন, আপনি যাই করেন, কাজ হবে না, তার নিচ দিয়ে তার রেল যাবে। ভারতকে তো আপনি সতর্ক করে দিলেন। এই ভারতকে এই যে আমাদের বাঙ্গু মেজরেরা আর বাঙ্গু এই মৌলবী কিছু আর কিছু আমার ভাবির পোলারা চিৎকার চেঁচামেচি করে ভারতকে সতর্ক করে দিল। আপনি দেখেন তারা হিউজ পয়সা খরচ করে মাটির নিচ দিয়ে, পাতাল দিয়ে তারা রেল পথ নিয়ে যাচ্ছে। আপনি তাকে কোথায় দিয়ে ধরবেন আপনি? এই হচ্ছে ভারত। তারা কিছুই তারা কি করছে? কাজ করেছে। তারা কিন্তু যখন আমার ভাবির পোলারা বলছে যে এই দেশ দখল করে নিবে, আবার আমার আরেক ভাবির পোলা আছে, কি যেন নাম, পাটোয়ারি নাকি, সে তো লম্বা লম্বা লেখছে দেয়, বলে ভারত থেকে আমরা কিছুই নিব না, আমাদের সব আছে। এখন যে 45,000 মেট্রিক টন নাকি ডিজেল আবেদন করছে ভারতের কাছে বাংলাদেশের, আমাদের এই আমাদের এই মুসলেখা সরকার, তারেক রহমান। আপনি তারেক রহমানের চেহারাটা দেখেছেন? আমাদের চেহারা দেখে কিন্তু বোঝা যাবে কে কতটুকু সুস্থ, কে কতটুকু অসুস্থ, কে কতটুকু চিন্তা করতে। যারা বোঝার তারা বুঝবে। আপনি তারেক রহমানের চেহারা দেখেছেন? আপনার চেহারা দেখলেও কিন্তু বোঝা যাচ্ছে না, আমাদের কারো চেহারা দেখে কিন্তু বোঝা আমরা ভয় আছি। আমি 4 দিন যাবৎ হঠাৎ করে আমার তারেক রহমানের চেহারা আমি জুম করে করে দেখি, এই ব্যক্তি হতাশ, ভীত, সন্ত্রস্ত।
ভয়ের মধ্যে যাইতেছে, আপনি খেয়াল করছেন? মানে ভারত কি রাজনীতি করেছে, আপনি আমাদের প্রাইম মিনিস্টারের চোখের দিকে তাকাইতে পারেন? চোখ চোখ যে মনের কথা বলে, চোখ তো মনে হয় না। আপনি দেখেন তো তারেক রহমানের চোখের দিকে তাকায় থাকেন, আপনি খেয়াল করেন। ইউনূস কিন্তু ভীত ছিল না, বদমাইশ। তারেক রহমান কিন্তু ভীত, সন্ত্রস্ত। আপনি ভালো করে তার বডি ল্যাঙ্গুয়েজ, তার মা অত প্রধানমন্ত্রী ছিল, আমরা তাকে পছন্দ করি না করি, তার মা প্রধানমন্ত্রী ছিল না? তার বডি ল্যাঙ্গুয়েজ দেখেছেন, তার কথা বলার ধরন দেখেছেন, ঢং দেখেছেন? একজন নারী হয়ে, আর সে পুরুষ এবং বয়স্ক, তিনি পুরুষ এবং ইয়াং, তিনি বলেন আমি 61 বছরের তরুণ। ভালো কথা, আমরা ভবিষ্যতে তরুণ ঘোষণা করতে পারবো 61 বছর বয়সে, এটা একটা ভালো কাজ তিনি করে গেছেন, ধন্যবাদ মুসলেকা প্রধানমন্ত্রীকে। 61 বয়সে তিনি তরুণ, তাহলে তো আমি তো তরুণই। যাই শুনেন, তাইলে সে খালেদা জিয়ার মতো তার বডি ল্যাঙ্গুয়েজ নাই, আপনি খেয়াল করেন, সে ভীত সন্ত্রস্ত, সে হার্ট অ্যাটাক করে মারা যাইতে পারে। ইউনূস মারা যায় না, কারণ ইউনুসের হার্ট হলো শয়তানের হার্ট, ও মরবে না। তার যেমন হার্ট অ্যাটাকে মারা যেতে পারে, আপনি দেখেন ভীত। আপনি ভালো করে দেখবেন, বিশ্বাস না আপনি জুম করে এখানে দেখেন, একজন প্রধানমন্ত্রীর যে বডি ল্যাঙ্গুয়েজ তার মধ্যে নাই, আমি পাই নাই, আমি দেখি নাই। কারণ কি? কারণ ভারতের কূটনীতি সে বুঝে যে ভারতের কূটনীতি কত শক্তিশালী। মাত্র 2 সপ্তাহের মধ্যে তারা মজবুর কর দিয়া তেল লেনে কে লিয়ে, ডিজেল লেনে কে লিয়ে। এটা আপনাকে বুঝতে, দিস ইজ ভারত। ভারতকে আপনি কোনোভাবেই, ভারত হলো যদি মাছ বলেন তাহলে মাছের মধ্যে বাইন মাছ, তারা আপনি সাইদেও ধরতে পারবেন না। আপনি সাইদে বাম মাছ ধরছেন, কাজ হবে না। সাইদেও বাম মাছ ধরে রাখা যায় না, আপনি ধরতে পারবেন না। আবার চকচকা ঝকঝকে। ভারত হচ্ছে প্রাণীকুলের মধ্যে হচ্ছে রাজহাঁস, সে তাকে আপনি ড্রেনের মধ্যে ফেলে দিবেন, তার গায়ে ময়লা ভরবে না। তাকে আপনি নোংরা মিশ্রিত জল দিবেন, সে নোংরা মিশ্রিত দুধ দিবেন, সে শুধু দুধটুকুই খাবে, নোংরা খাবে না। এই হচ্ছে ভারত। ভারতের যে কৌশল, এটা আপনি দেখেন, তার বিরুদ্ধে তার সবচেয়ে শক্তিশালী একটা পরাশক্তি চায় না। তার পাশে রয়েছে, তার বর্ডারের সাথে রয়েছে আরেক বদমাইশ, মানে সবচেয়ে উশৃঙ্খল, বেয়াদব, বদমাইশ, এই মানে পিছলা পাকিস্তান, তাকে সারাদিনই খোঁচাচ্ছে। তার সাথে আবার নতুন যুক্ত হয়েছে বাংলাদেশ নামের একটি সুসভ্য দেশ, আমার ভাবির পোলারা তার মধ্যে আছে, খোঁচাইতেছে সারাদিন। আপনি কিন্তু যুদ্ধে নামাইতে পারছেন ভারতকে? পারেন নাই। আপনি দেখেন ভারতের বিরোধী দলও কোনো কথা বলে নাই, শক্ত কোনো কথা বলে নাই। অথচ যখন এই দেশে বিডিআর হত্যাকাণ্ড হয়েছিল, ওই যে সীমান্তে বিডিআর যখন বিএসএফ কে মেরে ফেলেছিল, মনে আছে তো আপনার? বিএসএফ, বেশ কিছু বিএসএফ, তারা বলেছে যে এটা মানে আত্মঘাতী হয়েছে, ফ্রেন্ডলি ফায়ার হয়ে গেছে, ভুলে অনেকগুলো বিএসএফ মারা গেছে। আপনার কি মনে আছে উমা ভারতে কি বলেছিল? আমার স্পষ্ট মনে আছে, বিডিআর কো হেডকোয়ার্টার উড়া দেয়া যায়গা, এটা তিনি বলেছিলেন। তিনি বলেছিলেন যে বিডিআর হেডকোয়ার্টার উড়িয়ে দিবে, আমার মনে আছে। কিন্তু এই যে এত কথা বলতেছে আমার ভাবির পোলারা, ডক্টর ইউনূস, রিটায়ার্ড আর্মি অফিসার, লম্পট আর্মি অফিসার, জীবন একটা পাখি মারে নাই, জীবনে কোনোদিন পাখি মারে নাই, তারা বলে ভারত দখল করবো। ফরিদ ভাই, এই যে জি আরেকটা খুবই মর্মান্তিক তথ্য আছে, সেটা হচ্ছে পাকিস্তানের বিমান হামলায় কাবুলের হাসপাতাল ধ্বংস হয়ে গেছে একটা, এবং সেখানে প্রায় 400 মানুষ মারা গেছে এবং 250-র মতো আহত আছে। কি ভয়ঙ্কর! এই যে পাকিস্তান, ওই যে আমরা বলি না যে মুসলিম ভাই, এই যে আমরা বলি ভারত আমাদেরকে এই করে সেই করে করে, ঠিক আছে, আমরা বলি ইহুদি নাসারা এরা সেরা, বলে না আমাদের হুজুরা যখন ওয়াজে আসে কত কথাই তো বলে, আমরা তো সবই শুনি, সব অন্যরা করে। কিন্তু এখন এই যে ঘটনাগুলো, পাকিস্তান এই পর্যন্ত কিন্তু কাবুলে বহু মানুষ মেরেছে, এটা আজকের একদম লেটেস্ট যে খবর, একসাথে 400 হাসপাতালে মেরে দিয়েছে। কি মন্তব্য করবেন? এখন প্রথমে আমি এটা তীব্র নিন্দা জানাই, এই নিন্দা জানানোর ভাষা আমার নাই, তাও আবার হাসপাতালে। সবচেয়ে বিস্ময়কর কি জানেন? আপনারা যে পাকিস্তানকে বলতেছেন, এর কাজই তো নিরীহ মানুষ মারা। পাকিস্তান কবে যুদ্ধে জিতেছে? কার সাথে যুদ্ধে জিতেছে? সে শুধু এটা নতুন না, আমাদের 30 লাখ মেরেছে। সে বেলুচিস্তানে আজও মেরেছে, লক্ষ লক্ষ মানুষ মেরেছে, তার নিজের দেশের নাগরিক। আফগানিস্তানে লক্ষ লক্ষ মানুষ মেরেছে, এমনকি ফিলিস্তিনের 25,000 মানুষকে মেরে ফেলেছে জর্ডানে গিয়ে। এই তো পাকিস্তান। এরা দেখেন বিমান হামলা করতেছে, কারণ আফগানিস্তানের আকাশপথ একেবারে পৃথিবীর সবচেয়ে দুর্বল রাষ্ট্র হচ্ছে আকাশপথে আফগানিস্তান, তার জন্য বিমান দিয়ে মারে। মুরদে কিন্তু কোলাবে না মাঠে নামতে, মুরদে কোলাবে না পাকিস্তানের, একটাও ফিরে আসবে না। মানে বর্ডারে গেলেই ফিরে আসবে না, ভিতরে ঢোকাতে দূরের কথা, কাবুলের একটা পাকিস্তানি সৈন্য ফিরে আসবে না, সবগুলো মাশাআল্লাহ 72 ঘুরের কাছে চলে যাবে। এদের ইতিহাসই তো নিরীহ মানুষ মারার। আপনি বললেন এই দেখেন সবে কদরে রাতে তাদের উপর হামলা করলো,
এর আগে কি করেছে, যেদিন রোজা শুরু হয়েছে সেই দিনই হামলা করেছিল, 1 বছরের শিশুও তারা মেরে ফেলেছে। এটা তো ওদের নতুন কিছু না। পাকিস্তানের আমি তো আপনাকে একটা কথা বলি, আমি যেদিন পাকিস্তান সৌদি আরবের সাথে চুক্তি করে, সামরিক চুক্তি, আমি সেই দিনও বলেছি, আগেও বলেছি, সেই দিনও বলেছি আমেরিকা এইবার সে হয় আফগানিস্তান নয় ইরানের উপর হামলা করবে, অথবা 2 দেশে হামলা করবে, করে ফেলেছে। আমি তখনই বুঝে ফেলেছি, কারণ পাকিস্তান হচ্ছে একটা ভাড়াটিয়া গুন্ডা। পাকিস্তান এই হামলা কি মনে করছেন আপনি এমনি করতেছে? রহস্যটা তাহলে একটু আর 2 মিনিট সময় নেই, আমি আমাদের আই ভুইয়া সাহেবের বক্তব্য শুনবো, অনেক লম্বা বলে ফেলেছি। শুনেন, আপনার এখানেও বলেছি ভারতের সরি যে তারা বলেছে ডলার হলে আমরা মাকে বেচে দিই, সেটা প্রতিবাদ করেন নাই তিনি সেদিন। এই তো পাকিস্তানের জেনারেলদের কাজ কি বলেন তো আপনি? পাকিস্তানের জেনারেলদের সকল সম্পদ পোলাপান কই থাকে? তাদের সন্তান হয় ইউকেতে থাকে, না হয় 90% থাকে আমেরিকায়, 10% থাকে ইউকেতে। তো এরা কারা আসলে? পৃথিবীতে গরিব একটা দেশ পাকিস্তান, দরিদ্র, যারা যারা পানি পায় না, খাবার পায় না, এই অবস্থায় চলে গেছে। সেই দেশের জেনারেল এত টাকা কোথায় পায়? আমি কোনোদিন ভারতের কোন আর্মি অফিসারের 5 তলা বাড়ি দেখি নাই, আমি কোনোদিন শুনিও নাই আছে 5 তলা বাড়ি ভারতে নাই। সেইখানে পাকিস্তানের ও আর্মি অফিসারদের লন্ডনে কেমনে বাড়ি হয়, আমেরিকা কেমনে বাড়ি হয়, দাল মে কুছ তো কালা হায়। এরা টাকার জন্য এই মারামারি করতেছে। এদেরকে আমেরিকা টাকা দিয়েছে আফগানিস্তানকে মারার জন্য, মারতেছে। কালকে আবার টাকা দিলে নিজের দেশে বোম মারবে এরা। এরা এরকম বেকুব এই পাকিস্তানের জেনারেলরা ডলার পেলে যা ইচ্ছা তাই করবে। পৃথিবীর একমাত্র দেশ যেখানে কোনোদিনই তাদের সরকার 5 বছর টিকে নাই, এবং টিকবেও না, সম্ভব না। কারণ কেন টিকবে না আগামীতে? কারণ দেশই থাকবে না, কয়েকদিন পর পাকিস্তান আবার ভাঙবে, পাকিস্তান হয়তো কিছু থাকবে না। এরা টাকার বিনিময়ে এগুলো করতেছে। এক কাপ চায়ের মূল্য দিতেছে। এটা মনে আছে জেনারেল মুনিরকে যখন হোয়াইট হাউসে নিয়ে আমেরিকা চা খাওয়াইলো ট্রাম্প সাহেব, তখনই বুঝে ফেলেছি মধ্যপ্রাচ্য আর আফগানিস্তানে ওই বাগরাম এয়ারবেজ নেওয়ার জন্য একে ব্যবহার করবে। বাগরাম এয়ারবেজ না দেওয়ার জন্য পাকিস্তান এখানে ডিস্টার্ব করতেছে, আর কিছুই না, একে ভয়ের উপরে রেখেছে। কিন্তু মনে রাখেন, এই আফগানিরা, এই তালেবানেরা পাকিস্তানের কিন্তু একেবারে তেজ করে ফেলবে, এদের কোনো অস্তিত্ব রাখবে না। মানে তার ভারতের সাথে আর লড়াই করতে হবে না আজীবন, যতদিন পাকিস্তান হয়তো সর্বোচ্চ 5 থেকে 7 বছর টিকবে, বা 10 বছর। এর মধ্যে তো কয়েক টুকরা হয়ে যাবে, আপনি ঠেকাইতে পারবেন না, পারবেনই না। আগামীকালও টুকরা হয়ে যেতে পারে, আগামীকালও হয়ে যেতে পারে। এই ইরান যুদ্ধ নিয়ে আপনি নিশ্চিত থাকেন, ইরান যুদ্ধ যখন স্থগিত হবে, ভারত আর ইরান মিলে বেলুচিস্তানকে স্বাধীন করে দেবে। লিখে রাখেন আমার কথা লিখে রাখতে পারেন। এই ইরান আর ভারত মিলে এইবার সরাসরি, আর আফগানিস্তান মিলে বেলুচিস্তানকে স্বাধীন করে ফেলবে। আপনি লিখে রাখেন, এটা ঘটবে। কারণ ইরান বুঝে ফেলেছে যে তার আসল শত্রুকে। আপনি অনেকেই হয়তো জানে না, এখানে কিন্তু সরাসরি পাকিস্তানের যুদ্ধে অংশগ্রহণ করে রেখেছে, এয়ারবেস দিয়ে রেখেছে। ইরান সঙ্গত কারণেই পাকিস্তানের উপরে মিসাইল ছুড়ে নাই। কারণ কি জানেন? কারণ প্রচুর শিয়া সেখানে রয়েছে। এই ইরানে প্রচুর শিয়াকে তারা মেরেছে, বেলুচিস্তানিদের তো প্রচুর মারতেছে। তো বাংলাদেশে তারা 30 লাখ মেরেছে। পাকিস্তানের কাজই তো এটা, তারা তো মারবে, আফগানিস্তানে মারবে। একটা বিমান হামলা ভারতের উপরে চালাক না দেখি থাকে কিনা, পাকিস্তান নামে কোনো রাষ্ট্র থাকে কিনা। আফগানিস্তানও পারবে না। বরং এটা করে কি করতেছে জানেন? এই আফগানিস্তানকে হয়তো আগামী 3 বছরের মধ্যে, আগামী 3 বছরের মধ্যে আফগানিদের একটা আপনার এয়ার ডিফেন্স তারা কোথাও না কোথাও থেকে ক্রয় করে ফেলবে, কারো না কারোর সাথে সম্পর্ক হবে। কারণ আফগানিস্তানকে তো কেউ স্বীকৃতি দেয় নাই, তার জন্য আফগানিস্তান বিপদ আছে। আফগানিস্তানকে যদি এখন 10টা দেশ স্বীকৃতি দিত, এতক্ষণ পাকিস্তানকে 5 টুকরা করে ফেলতো। এটা কিন্তু তারা চুলকায় ঘাও বানাইতেছে। আপনি দেখেন তারা কত হারামি, সবে কদর একটা মুসলিম দেশে হামলা করেছে, এবং এরা তারা করবে। মুরত থাকে ইসরায়েলে যাক না দেখি। ওরা জানে যে ইসরায়েলের দিকে চোখ তাকায় পাকিস্তান থাকবে না। যেই দিন পাকিস্তান ইসরায়েলের বিরুদ্ধে কোন প্ল্যান করবে আর সেটা ইসরায়েল জেনে যাবে, তারপরেই দেখবেন যে পাকিস্তান আর নাই, পাকিস্তান নামে কোনো রাষ্ট্রই নেই পৃথিবীতে। যদি অনেকে স্বপ্ন দেখতেছে যে পাকিস্তান গজওয়াতুল হিন্দ করবে, আমার কেন যেন মনে হয় ইসরায়েল একদিন গজওয়াতুল পাকিস্তান করে ফেলবে, এবং সেই দিকেই যাচ্ছে। তার আরেকটা কারণ হচ্ছে আফগানিস্তানের সাথে তাদের বিরোধ। দেখেন আমেরিকা কি গেমটা খেলেছে, দেখেন এটা কিন্তু ভারতের পক্ষে চলে গেছে। আফগানিস্তানের সাথে লড়াই মানে কি? আফগানিস্তান শতভাগ ভারতের উপর নির্ভরশীল হয়ে পড়তে বাধ্য, তারা না খেয়ে মারা যাবে। এমনিতেই তারা না খেয়ে আছে, 3/1 ভাগ মানুষ।
তো ভারতের পক্ষে সবকিছুই ভারতের পক্ষে চলে যাচ্ছে। পাকিস্তান আসলেই মাথা মোটা। পাকিস্তান কি করেছে, বাংলাদেশের জেনারেলদের উস্কিয়ে দিচ্ছে, বাংলাদেশের এই যে আমার ভাবির পোলাদের উস্কাইয়ে দিছে, যাতে তারা ভারতের সাথে যুদ্ধ করে, মানে নিজেও মরবে, নিজেও ডুববে, বাংলাদেশকে নিয়ে ডুববে, এই পরিকল্পনা করেছে। আমাদের সতর্ক থাকতে হবে। পাকিস্তান একটা হারামি, তারা একটা কসাই জাত। পাকিস্তান নামে তো কোনো জাত নাই আসলে, কারণ পাকিস্তান শব্দটার জন্ম হয়েছে 1940 সালে। তাই পাকিস্তানি বলাটা আমার কাছে কেমন যেন মনে হয়। এই যে পাঞ্জাবি জেনারেল, এই বদমাইশ গুলো পাকিস্তানে যারা ক্ষমতায় আছে, এরা এরা উন্মাদ। এরা উন্মাদ না হলে শবে কদরের রাতে একটা দেশ, কোন দেশ, যেই দেশের কোনো এয়ার ডিফেন্সই নেই, সেখানে গিয়ে হামলা করে। আমি বলতেছি না যে আমি কিন্তু আফগানিস্তানের পক্ষ না, কারণ ওখানে তারা পৃথিবীর সবচেয়ে কট্টর একটা দেশ শাসন করে। ঠিক যেভাবে আমি ইরানের মোল্লাতন্ত্রের বিরুদ্ধে, ঠিক সেই কারণে আমি আফগানিস্তানের মোল্লাতন্ত্রের বিরুদ্ধে, ঠিক যেভাবে আমি পাকিস্তানের জঙ্গিবাদের বিরুদ্ধে। কিন্তু তারপরে তাদের নীতি নৈতিকতার কিছু, হাসপাতালে কেউ বোমা মারে, তারপর কত বড় বদমাইশ অস্বীকার করে, বোমা মারে নাই। কাছে কি আর বদবায়ু ঢাকবে? মানুষ এগুলো যা, এই দুনিয়া আর আছে। আর আপনার ওই রয়টারের কথাটা দিয়ে শেষ করি, যে মধ্যপ্রাচ্যের শাসকরা চাচ্ছে ইরানে হামলা চলুক। ইরানে হামলা চলবে, কারণ হচ্ছে যতক্ষণ পর্যন্ত ইরানকে দুর্বল না করবে, মধ্যপ্রাচ্যের শাসকেরা ভয়ে তটস্থ আছে। বিশেষ করে ইরান যখন মিসাইল হামলা করেছে, আমি তখনই বুঝলাম যে ইরান ফাঁদে পড়ে গেছে। কারণ ওরা তো মোল্লা, মাথা মোটা। এরা যখনই সৌদি আরবে হামলা করেছে, যখনই দুবাই সবচেয়ে বেশি হামলা করেছে, দুবাই হামলা করে সবচেয়ে বড় ভুল করেছে। মানে সৌদি আরবে হামলা করলেও মুসলমান দুই ভাগে ভাগ হয়ে যেত, এটা প্রভাব পড়তো ভিন্নভাবে। কিন্তু দুবাই হামলার কারণে মধ্যপ্রাচ্যের কোন দেশ এখন আর ইরানকে মেনে নেবে না, কারণ দুবাই হলো তাদের বিজনেস এরিয়া। দুবাইকে বলা হয় সবচেয়ে নিরাপদ, জি, বিজনেস হাব, বিজনেসের দরিয়া। তো এটা তারা মিডল ইস্টের সকল শাসকের ব্যবসা দুবাই আছে, এমনকি সারা পৃথিবীর ব্যবসা আছে সেখানে। সবচেয়ে বড় কথা, ইহুদিদের একটা বিশেষ কিছু ধনী লোক সেখানে ইনভেস্ট করেছে। তো এই যে এমনকি ভারতের হিন্দুরা, আপনি কি জানেন, ভারতের অনেক মানুষ, অনেক বড় বড় ধনী মানুষ সারা পৃথিবী থেকে ওইখানে দুবাই গিয়েছিল। এটা নিরাপদ দেশ, বিনিয়োগের জন্য নিরাপদ, এমনকি বসবাসের জন্য নিরাপদ। সেটা তারা সেইখানে হামলা করেছে, তাই ইরানকে ভুগতে হবে। দুবাই এটা কোনোদিনই মেনে নেবে না। দুবাইয়ের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে সৌদি আরবের না। দুবাইয়ের এখন বিনিয়োগকারীরা দুবাই থেকে চলে যেতে চাচ্ছে। এই যে দুবাই সম্পর্কে যে একটা ধারণা ছিল, যেটা ইরান ধ্বংস করেছে, এই প্রতিশোধ দুবাই নিবে টুডে অর টুমরো। আর সেটা কার মাধ্যমে নিবে? সৌদি আরবের সাথে দুবাইয়ের কাইটা প্রীতি। দুবাইয়ের কোনো পররাষ্ট্র নীতি নাই, সৌদি আরব যা বলবে দুবাই তা করবে, আবার দুবাই যা বলবে সৌদি আরব তা করবে। সুতরাং এই যে আক্রমণ, আর দুবাই আর সৌদি আরব যদি মিডল ইস্ট থেকে চলে যায় কারোর বিরুদ্ধে, সকল আরব লীগ চলে যাবে, ঠেকাতে পারবেন না। ইরানের যখনই আমি বলেছি আপনার চ্যানেলেই, যে যেই দিনই সে মিসাইল হামলা করেছে মধ্যপ্রাচ্যে, যদি এগুলো ইসরায়েলে করতো প্রভাব পড়তো না, এত কম পড়তো প্রভাব। কিন্তু মিডল ইস্টের সুন্নি মুসলমান শাসকদের উপর হামলা করার কারণে ইরান তার নিজের ধ্বংস নিজে ডেকে আনছে কোনোভাবেই। আর এখন যদি আমেরিকা চায় যুদ্ধ করব না, ইসরায়েল চায় যুদ্ধ করব না, আপনি নিশ্চিত থাকেন দাওয়াত দিয়ে নিয়ে আসবে, দাওয়াত দিয়ে এনে বলবে ইরানে হামলা করে, কেউ ঠেকাইতে পারবে না। জি ফরিদ ভাই। রফিক ভাই, আপনার কাছ থেকে বিষয় একটু জানতে চাইবে। এই যে পাকিস্তান হসপিটালে হামলা করে দিল আফগানিস্তানের, 400 মানুষ মারা গেল, 250 মানুষ আহত হয়ে গেল, এবং ওই যে একটা রমজান মাস, আবার শবে বরাতের রাত, নানা বিষয় তো আছেই। এই যে একটা মুসলিম দেশ আর একটা, তারা ইচ্ছে করলে কি তারা আলোচনা করে তাদের বিবদমান যদি সমস্যা থাকে সেটাকে সমাধান করতে পারতো না? এইভাবে আগ্রাসী ভূমিকার কারণ কি রফিক ভাই? ধন্যবাদ মাসুদ ভাই। দেখেন, এই জিনিসটা আমি অনেকবার আলোচনা করছি, সুন্দর করে আলোচনা করছি। এটা যে ওর মূল কারণটা হলো কি, তা ওই যে বাগরাম ঘাটি ফরিদ ভাই কিন্তু উঠায় ধরছে, কিন্তু এটা কিন্তু অনেকবার আমি ভাবে বলছি। বাগরাম ঘাটি মূল কারণ। বাগরাম ঘাটি যখন আপনি ট্রাম্প ডাইরেক্ট চাইলো আফগানিস্তানের সাথে, আফগানিস্তান প্রতিক্রিয়া ব্যক্ত করছে না। এই এর 4-5 দিন পরেই আপনার আইসা পড়লো ওই যে আফগানিস্তান পররাষ্ট্রমন্ত্রী ইন্ডিয়াতে আইসা পড়লো, আইসা সফর করে গেল। মাথাটা করেন, যখন তার বাগরাম ঘাটি চাইছে, এর 5-6 দিন পরে আইসা পড়ছে ইন্ডিয়াতে আইসা পররাষ্ট্রমন্ত্রী, এবং এর আগে না করছে যে আমরা এটা কোনো অবস্থাতে দিব না। এই যে জিনিসটা এলো আপনার, এখন যেহেতু আমেরিকার একবার এখান থেকে হাইরে গেছে, এখন নতুন করে তো আসতে পারতেছে না কোনো অবস্থাতে, ডাইরেক্ট চাইছে ওরা দিচ্ছে না। কারণ এই যে এর বেসটা, এটা এখান থেকে আমেরিকা, এটা ওই
পুরা এরিয়াটা মানে চায়না বলেন ভারত বলেন ওই যে ওই কান্ট্রি সাবকন্টিনেন্টে ওখান থেকে নজরদারি করার একটা সুবিধা, ওইটা একটা মিডিল পয়েন্ট। এই জন্য ওই ঘাঁটিটা আবার ওরা চাচ্ছে, কারণ যেহেতু পারতেছে না এর আগে এরপরে কি করছে দেখেন এই আসিফ মনিরের দিকে নিয়ে গেছে। তারা তখন পালিয়ে গেল কেন? এই আমেরিকা তখন পালিয়ে গেল কেন? তারা এটা অন্য জিনিস, এটা বাদ দিলাম, ওরা পারে না টিকতে এই জন্য চলে গেছে। এরপরে দেখেন যখন না করছে আফগানিস্তান, আসিফ মনিরে ঢাকায় নিছে, নিয়ে ওরা চাটা খাওয়াইলো, যে বললো যে ফরিদ ভাই চা খাওয়ার পিঠ চাপড়ায় বললো যে তুমি জেনারেল হয়ে গেছো গা, আমি জেনারেল ডিক্লেয়ার করে দিলাম। আসার পরে জেনারেল হয়ে গেল, সে ফিল্ড মার্শাল হয়ে গেল, ফিল্ড মার্শাল। এখন দেখেন মূল জিনিসটা দেখছি কি, যেখানে একটা দেশের প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী তার সাথে তার হলো যোগাযোগ হওয়ার কথা। পাকিস্তানের প্রধানমন্ত্রীকে নওয়াজ শরীফ, যদিও তার ক্ষমতা নাই, ওটা নাকি মানে কি বলে, ওটা হলো মনে করেন যে কি বলে ক্ষমতালেস, তারাই কিছু বলে নাই, তারাই যেখানে ঢাকায় নিয়ে যাওয়ার কথা। প্রধানমন্ত্রী এখন শাহবাজ শরীফ, তারা যেখানে ঢাকা নেওয়ার কথা ট্রাম্পে, তার সাথে আলোচনা করার কথা, কিন্তু নীলকারে আপনি কি দেখছেন ট্রাম্প কোনদিন বা কোন বিশ্বের এই যে আমেরিকান প্রেসিডেন্ট বা অন্যান্য যে না ফ্রান্স বলেন বা রাশিয়া বলেন, ওরা কোন দেশের সেনা প্রধানের সাথে বৈঠক করতে দেখছেন আপনি পাইছেন? ওই যে বড় বড় যারা আছে কোনোদিনই না। তারা লোক প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী ওদের সাথে যোগাযোগ করে, ওদের সাথে করে দেখা দেয়, কিন্তু এই সেনা প্রধানের সাথে দেখা নাই। আপনার যেখানে ওই শাহবাজ শরীফ যাওয়ার কথা, তার বাদ দেয়া গেল হলো আসিফ মনির, ঢাকায় নিয়ে বলতো যে তুমি তোমার এই অ্যাসাইনমেন্ট দিলাম কিনা, যে তুমি ওই জিনিসটা তুমি করো, উদ্ধার করে দাও আমারে। এর থেকে আইসা শুরু করে দিচ্ছে আফগানিস্তানের সাথে গ্যাঞ্জাম শুরু করে দিচ্ছে। আমি কিন্তু ওই জিনিস ওই দিন কিছুদিন আগে এটা ভালো করে আপনি ব্যাখ্যা করেছিলাম, যে মূল জিনিসটা হলো ওইটা, যেহেতু এটা বাগরাম কাটি দিতে চাচ্ছে না, ওই জন্যই আফগানিস্তানকে ওই পাকিস্তান দিয়ে আক্রমণ করাইতেছে। এখন আপনি যে এই যে গত রাত্রে যে ঘটনা, এই যে রোজার দিন, এতদিন বলছে যে তারা সীমান্তে নাকি ওই সন্ত্রাসীরা তাদের পাকিস্তানে এসে আক্রমণ করে, ওই জন্য। তো এখানে তো কাবুলে আক্রমণ করছে, এটা তো সীমান্তে না, সীমান্তের অনেক দূরে। তো ওখানে একটা আপনার হাসপাতালে আক্রমণ করলো, 400 লোক মারা গেল, 250, এটা সংবাদটা আমিও পড়ছি, 250 আহত বা আরো বেশি আহত হয়েছে, অনেক চিকিৎসক মারা গেছে। তো এটা কোন ধরনের বর্বরতা? আমি তো সবসময় বলি এই জন্যই পাকিস্তানের বর্বর একটা জাতি। পাকিস্তান আমাদের দেশে যে বর্বরতা চালাইছে 1971 সালে, সেই বর্বরতা চালাচ্ছে এখন আফগানিস্তানকে। আরেকটা কথা আমি বলছিলাম যে আফগানিস্তানকে এই ধ্বংস হওয়ার পিছনে মূল কারিগর হলো পাকিস্তান। ওই যে আগের থেকে যদি যুদ্ধ করার কথা বলেন, ওই যে রাশিয়া যখন এখানে আসছিল, আরো ধরেন 40-50 বছর আগে যখন আফগানিস্তানে যখন আপনার হইলো, আপনার সামরিক অভিযান শুরু হইলো, রাশিয়া একবার করলো, ওইখান থেকে পাকিস্তানের সাথে জড়িত। পাকিস্তান সবসময় চায় যে আফগানিস্তান দুর্বল থাকুক, পাকিস্তান যদি দুর্বল থাকে তাহলে তারা মাতবরি করতে পারে। আফগানিস্তানকে ধ্বংসের পিছনে মূল কারিগর হলো পাকিস্তান। আমি আরেকটা কথা বলছি যে দেখেন আপনি, আমাদের জীবনে না কোনোদিনই আফগানিস্তানের সাথে পাকিস্তানের কোনোদিন ভালো সম্পর্ক হবে না, কারণ তারা জানছে, তারা বুঝতে পারছে যে আফগানিস্তানকে কিভাবে যে পাকিস্তান ধ্বংস করছে টেকনিক্যালি, এটা আফগানিস্তান বুঝতে পারছে। এই জন্য আফগানিস্তান এখন আর পাকিস্তানের সাথে আর তাদের সম্পর্ক রাখতে চায় না এবং রাখবেও না। ইভেন আরেকটা জিনিস হবে, দেখেন আপনি, এই যে আক্রমণগুলি করলো না, তাদের হয়তো এয়ার স্ট্রাইক এদের দুর্বল, কারণ না ওদের তো অনেক যুদ্ধগ্রস্ত দেশ, আফগানিস্তান অনেক কিছুই নাই, গরিব বলতে পারেন, খুবই দুর্ভিক্ষ অবস্থা থাকে, তাদের এই অস্ত্র নাই। তবে একটা জিনিস আপনি মনে করেন, আপনি দেখেন, আমি আরেকদিন বলছি, এটা স্থল যুদ্ধ যেদিন শুরু হবে সেদিন বুঝবে যে পাকিস্তান বুঝবে যে আফগানিস্তান কি জিনিস। স্থল যুদ্ধ আপনি শুরু হবে, স্থল যুদ্ধ, কারণ কিন্তু আফগানিস্তান এই স্থল যুদ্ধ করে অভ্যস্ত, কারণ আমেরিকাকে কিন্তু হারাইছে কিন্তু স্থল যুদ্ধ করিয়া, ওই ইয়াতে হারায় নাই, বিমান যুদ্ধ করে হারায় নাই আমেরিকা যে আপনি এখান থেকে চলে গেছে, এটা স্থল যুদ্ধের আক্রমণের কারণে ওরা চলে গেছে। এখন আপনি দেখবেন, আপনি পাকিস্তানের যেদিন থেকে মনে করে শুরু হবে আপনার স্থল আক্রমণ শুরু হবে আফগানিস্তান, সেদিন থেকে পাকিস্তান বুঝে আফগানিস্তান কি জিনিস। এবং আরেকটা জিনিস দেখে, এই যে ফরিদ ভাবল না যে 10 বছর, হ্যাঁ 10 বছর টিকে কি সন্দেহ আছে, 10 বছর আগে পাকিস্তান খন্ড বিখন্ড হয়ে যাবে। এবং এটা এই আফগানিস্তানকে যেভাবে করতেছে, বিরক্ত করতেছে, তাদেরকে যেভাবে ধ্বংস করতেছে, তাদের সাধারণ মানুষের হত্যা করতেছে, এরাই দেখবেন আপনি ওই যে বালুচিস্তান আছে না এবং খাইবার পাখতুনখোয়া আছে, ওদের সাথে গিয়া
ডাইরেক্ট মিল দিবে, দিয়ে দেখবেন আপনি ওই যে নাম শুরু হবে, আপনার এই গৃহযুদ্ধ যেটা শুরু হয়েছে না, ওই গৃহযুদ্ধ শুরু হবে এবং পাকিস্তানে এই জন খন্ড হবে। এখন আরেকটা জিনিস, যে মুসলিম আমাদের দেশে যে মামুনুল হক সাহেব, তো আসলে ওইটা এই প্রশ্নটা করা উচিত হলো মামুনুল হক সাহেবকে, আমাদেরকে না। ওই মামুনুল হক সাহেব আছে না, ওই কিছুদিন আফগানিস্তান ঘুরে আসলো, ওরা তো পাকিস্তানে পেয়ারা খালু, তো ওরাকে জিজ্ঞাসা করেছিল তোর যে খালুরা এখন কেন তোর ভাইদের উপর আক্রমণ করছে, তো মুসলিম এই যে যেটা আপনি বলছিল, আমরা যে চেষ্টা করছিল আমাদের দেশে কিন্তু এই একটা বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করছিল, কিন্তু এই বিশৃঙ্খলা আমাদের উপরে চাপাই দিয়েছিল ওই যে ইন্ডিয়ার সাথে একটা পেস্ট লাগানোর জন্য। তা আমি একটা সবসময় কথা বলতাম যে ইন্ডিয়া আমাদের উপর আক্রমণ করবে না, কারণ ওরা ঠান্ডা মাথার মানুষ, ওরা খুব ঠান্ডা মাথায় খেলবে, এই কাজ ওরা করবে না। দেখেন আসলে আমাদের এই কাজটা ইন্ডিয়া করতে হয়েছে না, আমাদের দেশ এমনি কিন্তু স্বাভাবিকতায় আসতেছে। তা পাকিস্তান কিন্তু যতদিন আছে, পাকিস্তান নামক দেশটা যতদিন থাকবে ততদিন পর আমরাও বিপদে থাকবো, কারণ আমাদেরকে ওই যে ওদের তো ওরা যত সন্তান এই দেশে রয়ে গেছে আমাদের দেশে, ওরা তো সবসময় পাকিস্তানের গান গাবে। দেখেন না গতকালকে না পরশুদিন ক্রিকেট খেলার সময় আমি আশ্চর্য হইলাম, কয়েকজন, একটা ছিল দাড়িওয়ালা, কেন লম্বা দাড়ি, সে বলছে নামাজ পড়তে নাকি সমস্যা হয়, ওই জন্য বাংলাদেশের জার্সি পরে নাই, কারণ জার্সির মধ্যে বাঘের ছবি আসে আর পাকিস্তানের ছবির মধ্যে ইয়ার মধ্যে। আরে ভাই তুই ইয়া করতে বাংলাদেশি জার্সি, তুই নামাজ পড়ার সময় জার্সি উল্টায় নিতে, মানে মূল ঘটনা নাকি আসলে ওরা হলো পাকিস্তানি বীজ। ওরা ওই জন্য যেহেতু সাংবাদিকের সামনে পড়ে গেছে, কি বলবে উল্টা পাল্টা বলে এলো। আরো কয়েকটা ছেলে পাইছি কয় আমি পাকিস্তানে ওরকম ক্রিকেট খেলকে ভালোবাসি, এই জন্য আমি পাকিস্তানে সাপোর্ট করি। আরে ভাই বাংলাদেশের সাথে একটু ইন্ডিয়ার সাথে বা শ্রীলঙ্কা অস্ট্রেলিয়ার সাথে খেলা হতো, তাহলে তুই কথা বলতে পারতি। এই জন্য আমিও একটা জিনিস, আমি একসময় ক্রিকেটের প্রেমী ছিলাম, আমি সাইদ আনোয়ার, ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনুস, ইমরান খান, তাদের খুবই ভক্ত ছিলাম। ওয়াকার ইউনুস, সাইদ আনোয়ার, এদের খেলা দেখার জন্য আমি খুবই পাগল ছিলাম। আমি 10 মাইল দূরে ওই খেলা দেখছি। তা আমি যখন আমাদের দেশে যখন খেলা হয়েছে আমাদের দেশে, তখন তো আর আমাদের দেশের সময় তো ক্রিকেট ভালো ছিল না, এরপরও আমি কিন্তু পাকিস্তানকে সাপোর্ট করি নাই। তার মানে কি আমাদের দেশে এখন কিছু লোক রয়ে গেছে গা, যতদিন পর্যন্ত পাকিস্তান খন্ড না হবে ততদিন পর আমরাও রিক্সে থাকবো। আর আফগানিস্তান মনে করেন যে আছেই, আফগানিস্তান আজকে থেকে বলে দিলাম, আমি আরো আগের দিন বলছি, আফগানিস্তানের সাথে পাকিস্তানের কোনোদিনই আর সুসম্পর্ক হবে না, কারণ আফগানিস্তানকে এই ধ্বংস করার পিছনে মূল কারিগর পাকিস্তান, যেটা আমাদেরকে শুরু করার চেষ্টা ছিল গত ইউনুস সরকারের আমলে। আমাদের দেশের মানুষের ভাগ্য ভালো, এর থেকে আমরা মুক্তি পাইছি, আল্লাহ আমাদেরকে মুক্তি দিচ্ছে। ধন্যবাদ। জি রফিক ভাই, আমি ফরিদ ভাইয়ের কাছেও একটা প্রসঙ্গ রয়ে গেছে যাওয়ার আগে। বাংলার অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজ জন্মদিন, শ্রদ্ধা নিবেদন করছি, আল্লাহ তার রুহের মাগফিরাত কামনা করুন। জি ফরিদ ভাই, আমরা আমাদের দ্বিতীয় আলোচনা যে সেটা হচ্ছে রোহিঙ্গাদের নিয়ে। 1 বছরে রোহিঙ্গা শরণার্থী বেড়েছে 1,79,000, যেখানে আমাদের প্রধান উপদেষ্টা সাবেক ডক্টর ইউনুস তিনি বলেছিলেন যে এই যে ঈদ, এখন যে ঈদটা আসছে, এই ঈদে রোহিঙ্গারা তাদের দেশে যায় ঈদ করবে। এই ইউনুস ম্যাজিকের একটা কথা ছিল, সবাই আশার আলো নিয়েছে, সবাই হাততালি দিয়েছে, হ্যাঁ, সবাই পাকিস্তান জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ বলেছে। এখন প্রশ্ন হলো, এই যে ওনার সময় কিন্তু এই লোকগুলো ঢুকে পড়েছে এবং সম্ভবত এই সময়ের মধ্যে আরো কিছু ঢুকেছে। কেন ডক্টর ইউনুস কেন ব্যর্থ হলেন? যদি সংক্ষেপে এই বিষয়টা একটু আলোচনা করে দেন। ডক্টর ইউনুসের আমলে বলেছিল তার সময় ঈদ করবে বার্মাতে গিয়ে বা মিয়ানমারে গিয়ে, সেটা করেনি, বরং যখন তিনি ডায়লগ দেন সেই 1 মাসের ভিতরে আরো 1 লাখ থেকে 1.5 লাখ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছিল। শুধু তাই না, এই আইএমএ জাহেলিয়া আদম ব্যাপারে ইউনুস সরকারের সময় 70,000 রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট দেওয়া হয়েছে, যা পৃথিবীর ইতিহাসে কোনোদিন ঘটে নাই। যে অন্য দেশের নাগরিকদের পাসপোর্ট দেয়, তাও সরকার আবার এর পক্ষে থাকে, তা অন্য দেশের প্রেসারে, ধরেন ভারতের কথায় যদি 5,000 রোহিঙ্গাকে পাসপোর্ট দিত, তাহলে তো বাংলাদেশে কিয়ামত হয়ে যেত। সৌদি আরবের প্রেসারে 70,000 মানুষকে প্রকাশ্য স্বীকার করেই 70,000 রোহিঙ্গাকে পাসপোর্ট দিয়েছে। তাহলে স্বীকার না করে কতজনকে দিয়েছে? এই প্রশ্নটাই তার চেয়ে বড় কথা। অথচ পাকিস্তানে 75 বছর যাবৎ বাঙালিরা রয়েছে, আজ পর্যন্ত তারা আইডি কার্ড পায় নাই, তারা ক্যাম্পে থাকে। এই হচ্ছে পাকিস্তান আর বাংলাদেশের রাজনীতির ফারাক। তো ডক্টর ইউনুসের তো আদম ব্যাপারে লাইসেন্স তো এমনি করে নাই। ডক্টর ইউনুস তো কেন চাইবে? ডক্টর ইউনুস চাইবে বাংলাদেশে ঝামেলা বাড়ুক, 70,000 রোহিঙ্গাকে যদি পাসপোর্ট দেয়
পরে যদি আরো 70,000 দেখলে সব আদম ব্যাপারে ইউনিসি পার করবে এদের, এটা তো তার ব্যবসার অংশ, সে তো চাইবে না। আর তার সেই মুরদ আছে, তার সেই ইচ্ছা ছিল না, কোনোভাবে তার সেই ইচ্ছা ছিল না রোহিঙ্গারা দেশ থেকে যাক। কারণ এনজিওর ব্যবসা তো যত দেশে গরিব থাকবে, যত উদ্বাস্তু থাকবে, ততই তো ব্যবসা।